আজকে আমরা 3.2 এর প্রথম লেকচার করব। এমসিকিউ সলভের প্রথম লেকচার। তো এই লেকচারে আমরা আজকে আলোচনা করব হচ্ছে এমসিকিউ ডাইজেস্টগুলো নিয়ে। আগামী ক্লাসে আমাদের এমসিকিউ সলিউশন হবে। তো যাই হোক, আমরা এখন শুরু করে দিচ্ছি ক্লাস। আপনারা সবাই কি ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করেন। ঠিক আছে। ওকে, ধন্যবাদ। ইটস ওকে। তো এবার আসি যে আমরা জানি যে আমাদের 3.2 অধ্যায়টার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। অধ্যায়ের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। খেয়াল করো, ডিজিটাল ডিভাইস। এই যে দেখতে পাচ্ছ অধ্যায়ের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমাদের পুরো অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস পুরো অধ্যায়, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পুরোটাই সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস। তো আমি বলছিলাম এটার নাম হচ্ছে 3.1। অলরেডি আমাদের 3.1 এর সকল এমসিকিউ সলিউশন শেষ। এখন থেকে আমরা 3.2 এর এমসিকিউ সলিউশন করব। তো এটা হচ্ছে আমাদের 3.2। 3.1 এটা হচ্ছে 3.2 এর লেকচার আজ থেকে শুরু। ওকে, আজকে হচ্ছে প্রথম লেকচার 3.2 এর। এবার আসি, এক নম্বরে আছে বুলিয়ান। পার্টে যেটা আছে সেটা হচ্ছে বুলিয়ান। তো বুলিয়ান শব্দটি এসেছে হচ্ছে মূলত জর্জ বুল নিয়ে। জর্জ বুল এক ধরনের একটি অ্যালজেব্রা আবিষ্কার করেছিলেন, যে অ্যালজেব্রার নাম ছিল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো এই বুলিয়ান অ্যালজেব্রায় মূলত দুইটি অঙ্ক নিয়ে কাজ করে, একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে ওয়ান। বুলিয়ান অ্যালজেব্রায় দুটি অঙ্ক নিয়ে কাজ করে, একটা হচ্ছে শূন্য আর একটা ওয়ান। অর্থাৎ আপনারা যে 9-10 যে অ্যালজেব্রা, অর্থাৎ অ্যালজেব্রার বাংলা অর্থ বীজগণিত, আমরা 9-10 যে বীজগণিত করেছিলাম, সেই বীজগণিতে আমরা কিন্তু হ্যাঁ সবগুলো বিষয় দেখতে পাইছি। কিন্তু আমরা যখন ইন্টারমিডিয়েটে আসি আইসিটি, বুলিয়ান অ্যালজেব্রা নামের একটি অ্যালজেব্রা শুনতে পাচ্ছি, তখন সেই অ্যালজেব্রা মাত্র দুটি অঙ্ক নিয়ে কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে শূন্য আর ওয়ান। ফর এক্সাম্পল, আপনাকে যদি বলা হয় যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে, খুব সিম্পল, বলবা যে অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক নিয়ে কাজ করে, অর্থাৎ যে অ্যালজেব্রা দুটি অঙ্ক নিয়ে গঠিত, তাকেই বুলিয়ান অ্যালজেব্রা বলে। একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। আমরা জানি জিরোকে কি দ্বারা প্রকাশ করা হয়, অফ দ্বারা প্রকাশ করা হয় জিরো। অফকে প্রকাশ করা হয় জিরো দ্বারা। আর ওয়ানকে প্রকাশ করা হয় কি দ্বারা, অন দ্বারা। তো এতটুকু বেসিক আশা করি ক্লিয়ার। এবার চলে যাচ্ছি আমাদের প্রথম এমসিকিউ ডাইজেস্ট। অর্থাৎ এমসিকিউ করতে গিয়ে আমাদের যে কিছু শর্টকাট যে লাইনগুলো, সেই লাইনগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এমসিকিউগুলো বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে যুক্তি অ্যালজেব্রার উদ্ভাবক হলেন কে? উত্তর হচ্ছে জর্জ বুল। দেন পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ডিজিটাল সিস্টেমে ভোল্টেজ লেভেল কত? ভোল্টেজ লেভেল 0 থেকে 0.8 ভোল্ট ধরা হয়। হ্যাঁ, ডিজিটাল সিস্টেমের ভোল্টেজ 0 থেকে 0.8 ভোল্টকে ধরা হয়। হুম, বুলিয়ান এটা নিয়ে ভাবার কিছু নেই, ঠিক আছে, জিরো। এবার আসো পরেরটা। বুলিয়ান চলকের মান দুটি। বুলিয়ান চলকের মান কয়টি? দুটি। কি কি? হয় শূন্য, না হলে কত, ওয়ান। বুলিয়ান চলকের মান হচ্ছে দুটি, হয় শূন্য না হলে হচ্ছে ওয়ান। জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। যেমন আমরা সাধারণ অ্যালজেব্রায় জ্যামিতিক সূত্র বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করি, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের জ্যামিতিক সূত্র বা ত্রিকোণমিতিক সূত্র কোনো ব্যবহার করা হয় না। দেন চলে যাচ্ছি পরের স্টেপে। বুলিয়ান অ্যালজেব্রার সূত্র প্রমাণ করা যায় ডিজিটাল ডিভাইসে। সূত্রগুলো প্রমাণ করা যাবে ডিজিটাল ডিভাইসে। যেমন আমরা অর গেটের সুইচিং সার্কিট বুঝছিলাম, এই যে অর গেটের সুইচিং সার্কিট, সরি এটা অ্যান্ড গেটের সুইচিং সার্কিট হয়ে যাচ্ছে। অর গেটের সুইচিং সার্কিটটা দেখতে এমন ছিল। এটা ছিল অর গেটের কি, সুইচিং সার্কিট। তো এখানে ছিল আমাদের একটা ছিল প্লাস, একটা হচ্ছে মাইনাস। হুম, তো এই যে এটা হচ্ছে কার সুইচিং সার্কিট, অর্গেটের সুইচিং সার্কিট। তো অর্গেটে আমরা জানি অর্গেট হচ্ছে ওয়ান যোগ ওয়ান সমান আমরা কি জানি, ওয়ান জানি। এটা কিন্তু এটা কিন্তু হচ্ছে আমাদের
কি বলে বাইনারি কোনো সংখ্যা পদ্ধতি না। বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা 1+1 সমান কি জানি, 10 জানি। ভুলে যেতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতি 3.2-তে এসে। বাইনারি সংখ্যা পদ্ধতি ওটা এখানে আলাদা টপিক ছিল, এখানে 1+1 সমান 1, এখানে এটা আলাদা টপিকস। উত্তর হচ্ছে 1। বুলিয়ান এলজেব্রায় 1+=1 সমান কি হবে জানো, 1 হবে। এখন উত্তর হচ্ছে স্যার 1+1=1 কেন হলো? আমরা ভালো করেই জানি যে দুটি সুইচ যদি আমি কি করি, অর গেট মানে হচ্ছে দুটি সুইচ যদি আমরা কি করি, অন করি, অর্থাৎ দুইটা সুইচ যদি আমি কি করি, অন করি, অর্থাৎ বাতিটা আমার কি হবে, অন হবে। এক কথায় এই যে ফর এক্সাম্পল আমি একটা সুইচ অন করলাম, প্রথম সুইচটা অন করলাম, ধরে নিলাম এটা এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। এই সুইচটা যদি আমি অন করি, বাতি কিন্তু জ্বলবে। কেন জ্বলবে জানেন? কারণটা হচ্ছে যে যখনই আমরা জানি বাতিটা জ্বালাতে দুইটা ভোল্টেজের দরকার। একটা হচ্ছে অন, একটা সরি, একটা হচ্ছে প্লাস ভোল্টেজ, একটা হচ্ছে মাইনাস ভোল্টেজ, অর্থাৎ হাই ভোল্টেজ, আর একটা হচ্ছে লো ভোল্টেজ। আমি যখনই এ সুইচটা চাপলাম, তখনই কি করলো, তখনই হচ্ছে প্লাস ভোল্টেজটা বাতির এখানে পৌঁছালো। হ্যাঁ, অন্যদিকে মাইনাস ভোল্টেজ তো আমাদের আছেই। তার মানে একটা সুইচ যদি আমি অন করি, একটা সুইচ যদি আমি অন করি, হ্যাঁ, যে কোনো একটি সুইচ যদি আমি অন করি, এখানে আমি একটু মিশাই দিয়ে বুঝাচ্ছি ভালো করে। যে কোনো একটি সুইচ যদি আমি অন করি, ফর এক্সাম্পল আমি এ সুইচটাকে অন করলাম, এই সুইচটা কি করলাম, অন করলাম। ফর এক্সাম্পল আমি এই সুইচটাকে কি করলাম, ও শিট, ফর এক্সাম্পল আমি এই সুইচটাকে কি করলাম, অন করলাম। এই সুইচটা আমি অন করলাম, যখনই অন করলাম তখন কি হলো, এটার সঙ্গে লেগে গেল। ঠিক আছে, লেগে যাওয়াতে পজিটিভ যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা কিন্তু কি হচ্ছে, বাতির এখানে পৌঁছাচ্ছে, নেগেটিভও যাচ্ছে। অর্থাৎ যে কোনো একটা সুইচ, এ সুইচটাও যদি অন করি এখানে ভোল্টেজ পৌঁছাবে, অন্যদিকে বি সুইচটাও যদি অন করি ভোল্টেজটা কিন্তু আমাদের পৌঁছাবে। তো এমত অবস্থায় বলা হয়েছে যদি আমি 1+1 সমান কি বলতে পারি, অন বলতে পারি। আবার মনে করো আমি একটা সুইচ অন করলাম, আরেকটা সুইচ অফ রাখলাম, তাও কিন্তু আমার বাতি কি হবে, জ্বলবে। অথবা আমি এই সুইচটা অফ রাখলাম, অফ মানে কি জিরো, আবার পরের সুইচটা কি করলাম, ওয়ান অন করলাম, তার মানে 0 আর 1 যোগ করলে কি হবে আমাদের, 1। 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, আর 1 যোগ করলে হবে 1। কেন 1? কারণ দুইটা সুইচে যদি অন করি বাতিটা আমাদের কি হবে, জ্বলবে। আশা করি এই যে আমরা যে জিনিসটা দেখাইলাম, প্রমাণ করলাম বা বুঝাইলাম, হ্যাঁ, এই জন্যই বোঝানো হয়েছে যে বুলিয়ানের সূত্র প্রমাণ করা যায় কার সাহায্যে, ডিজিটাল ডিভাইসের সাহায্যে। এবার সে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ক্ষেত্রে a+0 সমান কি লেখা যাবে, এ। এটা হচ্ছে একটা সূত্র, a+0 সমান লেখা যাবে হচ্ছে এ। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, a+0 সমান কি হবে, এ, সূত্র। প্রশ্ন হচ্ছে a+0 সমান এ কিভাবে হলো। খুবই সিম্পল। মনে করো আমি একটা প্রমাণ দেখাই তোমাদের, a+0 = কি, এ। তো আমি তো বলেছিলাম বুলিয়ান অ্যালজেব্রায় এর মানটা হয় 0 হবে, না হলে কি হবে, 1 হবে। ফর এক্সাম্পল ধরে নিলাম এর মানটাকে 0, তার মানে 0, এর মানটা 0 প্লাস 0 ইকুয়াল কি হবে, 0। এখন ফর এক্সাম্পল এর মানটা আমি ধরলাম 1, এর মানটা ধরলাম আমি কি 1, তার মানে এর মানটা আমি এখানে বসালাম 1 প্লাস 0। 1 প্লাস 0 সমান আমরা কি জানি, 1। তার মানে দেখো এর মানটা আমরা যা ধরতেছি, এর মানটা আমি যা ধরতেছি, এর মান আমি যা ধরছি আউটপুট আমার কিন্তু তা আসছে। এর মান আমি 1 ধরছি, এর মান কিন্তু 1 আসছে। ফর এক্সাম্পল এর মান যদি আমি গরু ধরি, ফর এক্সাম্পল এর মান যদি গরু ধরি, গরু প্লাস 0 ইকুয়াল কি হবে, গরু হবে। তো এখন এর মান যদি আমি এ ধরি, তাহলে a+0 সমান কি হবে, এ হবে না। এই বিষয়টা কিন্তু এখানে ফুটে উঠছে। অর্থাৎ মনে রাখবা a+0 সমান কি হবে, এ। অর্থাৎ এর জায়গায় তুমি যাই মান বসাবা সেটাই তোমার কি করবে, আউটপুটে প্রদর্শন করবে। ওকে, দেন পরেরটা চলে যাচ্ছি। বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক যুক্তিমূলক প্রক্রিয়া সংগঠিত হয় হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। কি? একটা হচ্ছে যোগ, মনে রাখবা, যোগ, একটা হচ্ছে গুণ, আর একটা হচ্ছে পূরক। পূরক, যোগ গুণ পূরক। বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক যুক্তিমূলক প্রক্রিয়া সংগঠিত হয় তিনটি, একটা হচ্ছে যোগ গুণ পূরক। দেন পরেরটা আসি, বুলিয়ান যোগ যুক্তিমূলক বলা হয় অর অপারেশন, মানে অর গেটকে বোঝানো হয়েছে। বুলিয়ান অ্যালজেব্রায় যুক্তিমূলক যোগ বলা হয় কাকে, অর অপারেশনকে। 9 নম্বর বলছে অ্যান্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কিত নিয়ম নীতি হলো দ্বৈত নীতি। দ্বৈত নীতি অর্থাৎ যেখানে দেখা যাবে, যেই, মনে করো ফর এক্সাম্পল এখানে খেয়াল করো এ বি প্লাস, হ্যাঁ, এ সি, তার মানে এখানে কি আছে, এ বিও আছে, এসি, মানে এক কথায় এ বি আছে, গুণ সম্পর্ক মানে হচ্ছে এন গেট। আর এখানে এসি আছে, ফর এক্সাম্পল এখানে কি গেট, এন গেট। আর মাঝখানে ফর এক্সাম্পল কি আছে, অর গেট। তার মানে যদি এন গেটও থাকে,
অর গেটও থাকে, তাহলে এই যে নিয়মটা দেখতে পাচ্ছি, নিয়ম নীতি, সেই নীতিটাকে বলা হচ্ছে কি, হ্যাঁ, দ্বৈত নীতি। অর্থাৎ অ্যান্ড গেট অর গেট অপারেশনের সাথে সম্পর্কিত নিয়মই হলো দ্বৈত নীতি। বুলিয়ান দ্বৈত নীতির একটি বৈধ সমীকরণ হচ্ছে বৈধ সমীকরণ। বুলিয়ান দ্বৈত নীতির একটি বৈধ সমীকরণ হলো 0 × 0। অর্থাৎ এর মানটা যদি আমি 0 ধরি, হ্যাঁ, বির মানটা যদি আমি কি ধরি, 0 ধরি, ফর এক্সাম্পল এর মানটা আমার 0, বির মানটাও কি 0, তাহলে এখন এ ইন্টু বি গুণ করলে, ক্যালকুলেশন করলে কি আসবে, 0 আসবে। এবি প্লাস বিসি এর দ্বৈত পূরক কোনটি? এবি প্লাস বিসি এর দ্বৈত পূরক কোনটি? খুবই সিম্পল, দ্বৈত পূরক মানে দুইটা পূরক, দ্বৈত পূরক মানে কি, দুইটা পূরক, হ্যাঁ। তার মানে এই যে দেখতে পাচ্ছ পুরো নট, এটা একটা পূরক বুঝাইছে, উপরে একটা নট, তাহলে কয়টা নট হলো, দুইটা নট হলো। এই জন্য বলা হচ্ছে এবি প্লাস বিসি এর দ্বৈত পূরক কোনটি? এবি প্লাস বিসি দ্বৈত পূরক হচ্ছে দুইটা নট। এবার পরেরটাতে আসি। বুলিয়ান উপপাদ্যে বুলিয়ান বুলিয়ান উপপাদ্যে এক্স প্লাস ওয়াই সমান লেখা যাবে এক্স। বুলিয়ান উপপাদ্যে এক্স প্লাস ওয়াই সমান লেখা যাবে এক্স। এবং আরেকটা সূত্র এখানে আবিষ্কার, সেটা হলো যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল এক্স। এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট লাইন, এটা একটু বুঝে আসবো, আমি খুব ইম্পর্টেন্টভাবে বুঝে আসবো, ঠিক আছে, একটু ভালো করে বুঝে আসি। এই যে সূত্রটা, এই সূত্রগুলো আমাদের বোঝা ইম্পর্টেন্ট। আমি তো আমি তিনটায় নিয়ে যাচ্ছি বাইরে। হোয়াইট শিট, ওকে। এক নম্বরে খেয়াল করো কি বলছে, বুলিয়ান সহায়ক উপপাদ্য এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি হচ্ছে আমাদের এক্স। প্রশ্ন হচ্ছে স্যার এক্স প্লাস ওয়াই ইকুয়াল এক্স কেমনে হলো, ওয়াইটা কোথায় গেল? খুবই সিম্পল। ফর এক্সাম্পল আমাদের দুটি চলক, একটা হচ্ছে এক্স, একটা কি ওয়াই, একটা হচ্ছে এক্স, একটা কি ওয়াই। আচ্ছা, ফর এক্সাম্পল আমি এক্স এর মানটা ধরলাম 0, আর ওয়াই এর মানটা ধরলাম আমি প্রথম অবস্থায়, হ্যাঁ। আচ্ছা, এইভাবে না বুঝাই যদি আমি একটু সত্য সারণীর সাহায্যে বুঝাই, তাহলে বেটার হবে মনে হচ্ছে আমার। সত্য সারণীর সাহায্যে বুঝাই, তাহলে বেটার হবে। যেহেতু চলক আছে কয়টা, দুইটা, 3 4, এখানে ধরলাম আমি এক্স, এখানে ধরলাম কি ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই। আর এখানে হবে তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এখন আমি বলছিলাম এখানে যেহেতু চলক আছে দুইটা, একটা এক্স একটা কি ওয়াই, সেহেতু আমি কি লিখবো, একবার 0 1 0 1, তারপর হচ্ছে দুইটা 0 দুইটা 1। খেয়াল করো এক্স এর মানটা আমি 0 ধরছি, এক্স এর মানটা 0, ওয়াই এর মানটাও কি 0, তো এমস্ত অবস্থায় এক্স প্লাস ওয়াই সমান কি লেখা যাবে, 0 লেখা যাবে। এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস হচ্ছে ওয়ান সমান কি লেখা যাবে, ওয়ান। ওয়ান প্লাস এক্স সমান কি লেখা যাবে, ওয়ান। ওয়ান প্লাস ওয়ান সমান কি লেখা যাবে, ওয়ান। অর্থাৎ এক্স এর মানটা 0 ধরলে আমাদের আউটপুট কি 0 আসতেছে, এক্স এর মানটা 1 ধরছে, আউটপুট কি আসছে, 1 আসছে। এক্স এর মানটা 1 ধরছে, আউটপুট কি আসছে, 1 আসছে। কিন্তু এক্স এর মানটা এখানে আমি 0 ধরছি, কিন্তু আউটপুট আমাদের 1। আচ্ছা, 12 নাম্বারটা নিয়ে আমি একটু কনফিউজ আছি, বলেন আপনার মধ্যে কে রেসপন্স করবেন, বলেন। কৃষ্ণা বলেন, মাইক্রোফোন খুলেন। জানি না কি হবে। দেখা, এখানে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই, আমরা কিন্তু এরকম সূত্র কোথাও পাইনি, পাইছিলাম এর আগে? না। আচ্ছা, এটা নিয়ে একটু কেমন জানি আমার সন্দেহহানি হচ্ছে। আচ্ছা, আজকে দেখি, কাল উত্তর পাইলে বলবো কালকে। ওকে, 12 নাম্বার প্রশ্নটা আপনাদের SW দেওয়া হলো, আমি একটু প্রবলেম ডাউট মনে হচ্ছে, ঠিক আছে। পরেরটাতে আসি। 12 নাম্বারটা, 12 নাম্বারটা প্রবলেম, কেউ প্রমাণ সহ দিতে পারলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এবার আসেন 13 নাম্বার। ইনটু যদি থাকতো তাহলে ঠিক ছিল, প্লাস ঝামেলা আছে মনে হচ্ছে আমার। এবার আসেন পরেরটা, পরেরটা খেয়াল করো, 13 নাম্বার কোশ্চেন।
13 নাম্বার কোশ্চিনটাতে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স নট প্লাস হচ্ছে ওয়াই, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স নট প্লাস হচ্ছে ওয়াই, বুলিয়ান ফাংশনটি সরল হলো ওয়াই। এক কথায় সরল করলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে ওয়াই। তো আমরা একটু সরল করে দেখতে পারি যে ওয়াই কিভাবে হলো। গুণ করতে পারি, রাইট কিনা? গুণ সম্পর্ক আছে, তাহলে আমরা একটু গুণ করতে পারি। আচ্ছা, আমার জায়গা কি ধরবে? যদি না ধরে কোন দিকে লিখবো? সেই সাইডে লিখবো, সমস্যা নেই। ওকে, গুণ করে ফেলি আমি। তো আমি যদি এখানে গুণ করি, এক্সকে এক্স নট দ্বারা গুণ করলে এক্স ইন্টু, এই যে প্রাইম চিহ্ন দেখতে পাচ্ছ, প্রাইম, এটা কিন্তু নটের মতো কাজ করে, ঠিক আছে? এরকম করে লিখতে পারো, এরকম করে লিখতে পারো, সমস্যা নেই। বোথ অফ কারেক্ট। আচ্ছা, এটা আমি একটু মিশাই দিলাম, যেভাবে আছে ওইভাবে দিলাম। হ্যাঁ, আবার বলতেছি, এ নটটাকে এরকম করেও লেখা যাবে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে এরকম করেও লেখা যাবে। দুইটাই পূরক বোঝাচ্ছে বা নট বোঝাচ্ছে, সমস্যা নেই, আমি এইভাবে লিখলাম। যেহেতু এরকম আছে, এক্স এক্স কে এক্স নট দ্বারা গুণ করলে এক্স ইন্টু এক্স নট, এক্স কে আবার ওয়াই দ্বারা গুণ করলে এক্স ওয়াই প্লাস, ও শিট, এক্স নট ওয়াই প্লাস ওয়াই ওয়াই। এতটুকু ক্লিয়ার আছো কি? ওকে, জাস্ট গুণ করছি, এক্সকে এক্স নট দ্বারা গুণ করছি, এক্সকে ওয়াই দ্বারা গুণ করছি। গুণটা কি বুঝতে পারছো? জাস্ট আমরা জানি এটা যেহেতু পরস্পর গুণ অবস্থায়, এক্সকে গুণ করবো এক্স নট দ্বারা, আবার এক্সকে গুণ করবো হচ্ছে ওয়াই দ্বারা। তাহলে এক্সকে এক্স নট দ্বারা গুণ করলে হবে এক্স ইন্টু এক্স নট, আর এক্সকে যদি ওয়াই দ্বারা গুণ করি হবে এক্স ওয়াই। কি হবে? এক্স ওয়াই। হ্যাঁ, এক্স ওয়াই আমি লিখলাম, ঠিক আছে? দেন ওয়াইকে যদি আমি এক্স নট দ্বারা গুণ করি, কি হবে? এক্স নট ওয়াই। আবার ওয়াইকে যদি ওয়াই দ্বারা গুণ করি, ওয়াই ওয়াই। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি? এক্স ইন্টু এক্স নট সমান জিরো। তাহলে থাকতেছে এখানে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই। এক্স নট ওয়াই আমি রেখে দিলাম অবশ্যই। এখানে আমি প্লাস এক্স নট ওয়াই রেখে দিলাম, প্লাস ওয়াই ওয়াই সমান কয়টা ওয়াই লেখা যাবে? একটা ওয়াই। তাহলে আমি কি পাচ্ছি? এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই প্লাস হচ্ছে কি ওয়াই, রাইট কিনা? এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? ওয়াই কমন নিতে পারি। ওয়াই কমন নিয়ে থাকা যায় কি এক্স প্লাস এক্স নট প্লাস হচ্ছে ওয়াই। খেয়াল করো, ওয়াই এক্স প্লাস এক্স নট সমান কি লেখা যাবে? এক্স প্লাস এক্স নট সমান লেখা যাবে এক্স প্লাস এক্স নট সমান লেখা যাবে ওয়ান, ওয়ান প্লাস ওয়াই। ওয়াইকে ওয়ান দ্বারা গুণ করলে কি লেখা যাবে? ওয়াই ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল কত হবে? ওয়াই। আশা করি ক্লিয়ার। প্রশ্নের উত্তর হচ্ছে মনীষা লাইনে আসছে, বলেন তো বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? মাইক্রোফোন ওখানে আছে, মাইক্রোফোন খুলেন, মিউট খুলেন। মাইক্রোফোন সাউন্ড কি খুঁজে পাচ্ছেন না? স্যার আমরা তো ওখানে ওয়াইটা কমন নিয়ে নিয়েছি, তাহলে শেষে প্লাস ওয়াই লেখার দরকার কি যদি আমরা ওয়ান দিয়ে দিই ডাইরেক্ট? না স্যার, আমরা তো এই দুইটার মধ্যে কমন নিছি, আচ্ছা, দুইটার দুইটার চলকের মধ্যে মধ্যে কমন নিছি স্যার। তিনটার আচ্ছা মধ্যে আচ্ছা কমন নেই নাই, দুইটার মধ্যে কমন নিছি। এর দুইটার মধ্যে কমন নিছি, ওয়াই ওয়ার ওয়াইয়ের জায়গায় আছে। আচ্ছা, বুঝতে পারছি। আর কেউ কোশ্চিন? এনিবডি? মনীষা লাইনে থেকে চলে গেলেন মনে হচ্ছে, ও নতুন তো আজকে, প্রথম ক্লাস। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া মনীষা জয়েন হতে পারে না, আমি ওকে শিখাই দিলাম, জয়েন হলো। এখন আনমিউট ও করতেই পারে না। আনমিউট করতে পারে না মাইক্রোফোনটা? আচ্ছা, আমি দাঁড়াও না, করে দিচ্ছি ওকে, পারে না, সমস্যা জয়েন নেই। হতে পারে না। জয়েন জয়েন হয়েছিল হলো, তো? আমি শিখাই দিলাম। ক্যামেরাটা আর মিটটা কিবা ডাউনলোড করা ছিল না, ওইটা ডাউনলোড করে দিলাম। ভিডিও এখন দেখো। যাই হোক, আমরা এখন ওই 14 নম্বর অঙ্কটা বুঝাবো। হ্যাঁ, আমি পুনরায় পুনরায় আবার লিখতেছি যে ওয়াই জেড নট প্লাস ওয়াই জেড নট প্লাস হচ্ছে ওয়াই জেড, ঠিক আছে? হুম। তো আমরা এখন এটার অ্যান্সার দেখাইতে হবে ওয়াই প্লাস জেড নট, ওয়াই প্লাস জেড নট। তো আমরা কিন্তু এরকম করে সাজা লিখতে পারি, ওয়াই জেড নট প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড নট লিখতে পারি কিনা? মানে জাস্ট এটাকে আমি সামনে নিয়ে আসলাম, আর এটাকে পিছনে দিলাম। এখন এই দুইটার মধ্যে কমন যায় কি? ওয়াই কমন যায়, তাই না? এখানেও আছে ওয়াই, ওখানেও আছে ওয়াই, তাহলে ওয়াই কমন নিলাম।
দেখা যাচ্ছে জেড নট প্লাস হচ্ছে জেড প্লাস ওয়াই জেড নট। তো এমত অবস্থা ওয়াই জেড নট প্লাস জেড সমান কি লেখা যাবে? জেড নট প্লাস জেড সমান লেখা যাবে হচ্ছে ওয়ান প্লাস ওয়াই জেড নট। ঠিক আছে, তার মানে এখানে পাচ্ছি আমরা ওয়াই প্লাস ওয়াই জেড নট। কি কমন যায় আমাদের? ওয়াই কমন যায়, তাহলে থাকে যে ওয়ান প্লাস জেড নট। এখন ওয়াই 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 কমন নিলাম, থাকে যে কি, আচ্ছা ওয়াই কমন নিলে থাকে যে কি ওয়ান প্লাস জেড নট, ওয়ান প্লাস কি জেড নট। তো এখন আমরা কি করতে পারি? ওয়াই কমন নিলাম, ওয়ান প্লাস জেড নট সমান কি লেখা যাবে? ওয়ান প্লাস জেড নট সমান লেখা যাবে 1 হ্যাঁ, হ্যাঁ ওয়ান। তাহলে অ্যান্সার ওয়াই হওয়ার কথা, কিন্তু ওয়াই প্লাস জেড নট যে। আচ্ছা মিসিং হচ্ছে কিনা দেখি তো কোনো কোথাও। ওয়াই জেড নট প্লাস ওয়াই জেডটা সামনে নিলাম, এটা পরে নিলাম, তাহলে আমি ওয়াই যদি কমন নিই থাকে যে জেড নট প্লাস কি জেড। তো জেড নট এ প্লাস এ নট সমান কি লেখা যায়? এ প্লাস এ নট। ভাই কৃষ্ণা বলেন তো এ প্লাস এ নট সমান কি লেখা যায়? 1 এ প্লাস এ নট সমান ওয়ান, আর এ ইন্টু এ নট সমান জিরো। ইয়েস, আমরা ওয়ান তো লিখছি, জেড নট প্লাস জেড সমান লিখছি ওয়ান প্লাস ওয়াই জেড নট। তাহলে ওয়াই কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়াই প্লাস ওয়াই জেড নট। হ্যাঁ ঠিক আছে, এখন তো ওয়াই কমন যায় তাই না? ওয়াই কমন যায়, থাকে যে কি ওয়ান প্লাস জেড নট, থাকে হচ্ছে ওয়ান প্লাস জেড নট। তারপরে আমরা কি করবো এখানে? ওয়াই তো ওয়াই থেকে গেল, ওয়ান প্লাস জেড নট সমান কি লেখা যাবে? ওয়ান লেখা যাবে না? ওয়ান প্লাস জেড নট সমান ওয়ান, তাহলে ওয়ান ওয়াই প্লাস ওয়ান হওয়া উত্তর, আর ওয়াই কে ওয়ান দ্বারা গুণ করলে ওয়াই হওয়া উত্তর। ওয়াই প্লাস জেড নট ভিন্ন কোনো কৌশলে করা যায় নাকি, যায় কিনা? আচ্ছা আমরা কোনো চেঞ্জ না করে দেখি তো অ্যান্সারটা আসে কিনা। চেঞ্জ বুঝোই, মানে আমরা স্যার উল্টা। দুইটা যে ওয়াই জেড নট সমান দুইটা আছে, দুইটা সমান তো একটা লেখা যায়। আচ্ছা আমরা পুনরায় একটু ভিন্নভাবে করি। মাইক্রোফোন মিট করেন। ওয়াই জেড নট প্লাস ওয়াই জেড নট প্লাস হচ্ছে ওয়াই জেড, যেভাবে আছে এভাবেই। এখান থেকে কি কমন যায়? ও দুইটা নাকি? দুইটা কি একই জিনিস? ওয়াই জেড নট ওয়াই জেড নট, ও দুইটা একই জিনিস, সরি স্যার। ওয়াই জেড নট আছে এখানেও কি ওয়াই জেড নট, তার মানে দুইটা তো একই জিনিস তাই না? তার মানে ওয়াই জেড নট দুইবার আছে, আমরা একবার লিখতে পারি, প্লাস হচ্ছে কি ওয়াই জেড। থ্যাংক ইউ তুহিন। এবার আমরা এখানে কি কমন নিতে পারি? ওয়াই কমন নিতে পারি, থাকে যে কি ওয়াই যদি কমন নিই, ওয়াই জেড নট ওয়াই জেড নট, ঠিক আছে ওয়াই জেড নট দুইবার আছে একবার লিখলাম, থাকে যে কি ওয়াই জেড। ভালো কথা। ওয়াই যদি আমি কমন নিই থাকে যে কি জেড নট প্লাস হচ্ছে কি জেড, তাহলে ওয়াই জেড নট প্লাস জেড সমান কি লেখা যাবে স্যার? জেড নট প্লাস জেড সমান লেখা যাবে ওয়ান, উত্তর হচ্ছে ওয়াই, যেভাবে করেন উত্তর কিন্তু ওয়াই। আবার দেখেন এখানেও ওয়াই, এখানেও কি ওয়াই, কিন্তু এটা তাহলে বোঝা যাচ্ছে মিসিং আছে। কথা কি ক্লিয়ার? ওয়াই প্লাস জেড নট কেমনে হলো হাউ কোয়া? বুঝেন নাই বিষয়টা? স্যার স্যার বুঝছি। স্যার বলেন। কোশ্চেনটার অ্যান্সার বলেন। নাকি 12 নম্বর কোশ্চেনটা হ্যাঁ 12 নম্বর কোশ্চেন। ওইটা অ্যান্সার করছি, আপনার ইনবক্সে পাঠিয়ে দিলাম, দেখেন তো হয়েছে নাকি। আচ্ছা দেখতেছি, ঠিক আছে। তার আগে এটা কি আমাদের ক্লিয়ার আছে কি? আচ্ছা আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। আচ্ছা আচ্ছা। ওকে স্ক্রিনশট দিয়ে রাখলাম। ওকে চলে যাচ্ছি, একটা প্রশ্নের উত্তর দিছে দেখি। আচ্ছা অলরেডি আমরা বুঝে আসলাম যে বুলিয়ান অ্যালজেব্রা মৌলিক উপপাদ্য হচ্ছে এ প্লাস এর সমান লেখা যাবে এ। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিকের ভিত্তি হলো বুলিয়ান উপপাদ্য। ডিজিটাল ইলেকট্রনিকের ভিত্তি হলো বুলিয়ান উপপাদ্য, অর্থাৎ ডিজিটাল ইলেকট্রনিক যে যন্ত্রপাতিগুলো আছে এই যন্ত্রপাতিগুলো যদি কি আপনি বর্ণনা করতে চান, ব্যাখ্যা করতে চান, তাহলে আপনাকে যে উপপাদ্যের সহযোগিতা নিতে হবে সেটা হলো বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান উপপাদ্যতে দুটি চলক, দুটি অঙ্ক রয়েছে, একটা হচ্ছে শূন্য, একটা হচ্ছে কি ওয়ান। অর্থাৎ শূন্য দ্বারা আমরা জেনে আসছি সেটা হচ্ছে অফ, আর ওয়ান দ্বারা আমরা জেনে আসলাম সেটা কি অন। পরেরটাতে আসি, বুলিয়ান অ্যালজেব্রা
বুলিয়ান অ্যালজেব্রার কাজ করা হয় শুধুমাত্র শূন্য আর কি 1। পরে বলছি বুলিয়ান 1 প্রকাশ করে কত ভোল্টকে? 5 ভোল্টেজকে। এটা আমি পড়াইছিলাম। বুলিয়ানের 1 প্রকাশ করে কত ভোল্টেজকে? 5 ভোল্টেজকে। হ্যাঁ, 19 নাম্বার 1 প্লাস 1, বুলিয়ানের যোগফল কত? 1, অর্থাৎ 1 প্লাস 1 সমান কি হবে? 1, মনে রাখবা। পরেরটাতে আসি 20 নাম্বার, এক্স প্লাস এক্স প্লাস এটা একটু খেয়াল করো, এক্স প্লাস ও শিট এক্স প্লাস ওয়াই জেড ইকুয়াল লেখা যাবে এক্স প্লাস ওয়াই ও শিট এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল লেখা যাবে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে কি জেড। একই কথা স্যার, সাদা লিখছে জাস্ট, ঠিক আছে। এটি উপপাদ্যের অন্তর্গত, তাই হলো এটি অনুষঙ্গ উপপাদ্য। ওকে, পরেরটা আসো এ প্লাস বিসি। এ প্লাস বিসি ইকুয়াল কি লেখা যাবে? এ প্লাস বিসি সমান লেখা যাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এ প্লাস বিসি সমান লেখা যাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। পরেরটাতে বিভাজন উপপাদ্য, এটা সবাই পরিচিত এই উপপাদ্যটা নিয়ে। পরেরটাতে চলে যায় 22 নাম্বার, বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত গেট কোনটি? যোগের কাজ সম্পাদনের জন্য যে গেটটি প্রয়োজন সেটা হলো অর গেট। বুলিয়ান, এটা অবশ্যই একটু খুব ভালো করে মনে রাখবে, এটা সরল করতে গেলে প্রচুর কাজে লাগবে আমাদের। বুলিয়ান উপপাদ্যের বিভাজন উপপাদ্য হচ্ছে এটা, এ প্লাস বিসি ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণের সময় প্রথমে করতে হবে কি? প্রথমে কি করতে হবে বলো তো? সরলীকরণ করার পর প্রথমে করতে হবে পূরক। দেন পরবর্তী পাঁচটাতে চলে যাচ্ছি, বুলিয়ান অ্যালজেব্রায় এক্সপ্রেশন এক্সপ্রেশন হ্যাঁ, অর্থাৎ ফাংশনটা এরকম এক্স প্লাস ওয়াই এর সরলীকৃত মান কোনটি? উত্তর হচ্ছে এক্স। এটা আমরা একটু প্রমাণ করে আসবো যে এক্স কিভাবে হলো। এটা মনে করে কিছুক্ষণ আগে করে আসলাম না? রেসপন্স করো, এই প্রশ্নটা কি করে দিবা পুনরায়? 24 নাম্বার, শুনতে পাচ্ছ কি? তো আমরা এখন 24 নাম্বারটা বুঝাবো, সেটা হলো যে এফ ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই নট এর সরলীকৃত মান হচ্ছে এক্স। দেখে আসি যে এটার সরলীকৃত মান এক্স কিনা, এক্স হবে কিনা। ওকে, তো খেয়াল করো একটু 24 নাম্বার দিকে খেয়াল করো। 24 নাম্বার প্রশ্নটা বলা হয়েছে, 24 নাম্বার প্রশ্ন বলছে বুলিয়ান এক্সপ্রেশন এফ ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই নট। এখন আমরা এখানে কিন্তু গুণ করতে পারি, এটা তাহলে গুণ করলে পাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ওয়াই নট। তাহলে এটা সমান গেলে হবে 0 প্লাস এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই ওই শেড ওয়াই ওয়াই নট সমান লেখা যাবে 0। প্রশ্নের উত্তর হচ্ছে এখানে তো 0 হওয়ার কথা না, এক্স প্লাস এক্স সমান হবে লেখা যাবে কি? দুইটা এক্স আছে, একটা এক্স লেখা যাবে, তাই না? আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এখান থেকে কমন নিতে পারি, তাই না? প্রশ্ন হচ্ছে কি কমন যায়? এক্স কমন যায়, এক্স যদি কমন নিয়ে থাকা যায় কত? 1 প্লাস ওয়াই নট প্লাস হচ্ছে এক্স ওয়াই। এখানে আমরা কি কমন নিতে পারি? এক্স থেকে গেল 1 প্লাস ওয়াই নট সমান লেখা যাবে হচ্ছে 1 প্লাস এক্স ওয়াই। তার মানে এখানে হবে এক্স প্লাস এক্স ওয়াই। এখন যদি এক্স কমন নিই থাকে যে কি? ওয়াই প্লাস ওয়ান। এক্স কমন নিই, ও শিট, এক্স যদি কমন নিই থাকে যে হচ্ছে 1 প্লাস ওয়াই, ঠিক আছে। এক্স 1 প্লাস ওয়াই সমান কি লেখা যাবে? 1। তার মানে এক্স কে যদি আমি কি করি 1 দ্বারা গুণ করি, অ্যান্সার হচ্ছে এক্স। আশা করি বুঝতে পারছেন। আরো কোনো কোশ্চিন আছে? এই সরলটা তো ক্লিয়ার নাকি? ওকে, আশা করি ক্লিয়ার। তো আমরা 12 নাম্বার একটা প্রশ্নের সম্ভবত আটকে গেছিলাম, ওটা আমি এখন সলভ দিচ্ছি, অলরেডি আমরা পেয়ে গেছি। এটা সলভ করতে সহায়তা করছে আমাকে হচ্ছে রোহিত, ধন্যবাদ রোহিতকে। হ্যাঁ, 12 নাম্বার যে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এক্স, তো এইটা কেমনে হলো সেইটা আমরা এখন একটু কি করব, পরীক্ষা করে আসবো যে কেমনে 1 হলো। দেখো এবার, ও শিট, এটা না, আচ্ছা
আমি এমনি দেখাই, সমস্যা নেই। এই যে 12 নম্বরে লেখা আছে এক্স প্লাস ওয়াই সমান এক্স, এটা কিভাবে হলো দেখাচ্ছি। দেখো, এক্স প্লাস ওয়াই সমান এক্স, হ্যাঁ এটা একটা সঠিক উপপাদ্য। অবশ্যই আমরা তো তোমাদের ভুল ভাবছিলাম, অবশ্যই ভুল না, এটা হচ্ছে সঠিক। প্রশ্ন হচ্ছে কখন সঠিক জানো? কেবলমাত্র যদি এক্স এর মানটা ওয়ান হয়, এক্স এর মানটি ওয়ান, এক কথায় এক্স এর মানটি সত্য হলে, এক্স এর মানটি ওয়ান বা সত্য হলে এটি কার্যকর। অর্থাৎ এক্স এর মানটা আমি ধরলাম কি ওয়ান। এখন ওয়াই এর মান যাই হোক না কেন, ওয়াই এর মান যদি আমি জিরো ধরি, তারপরেও উত্তর হচ্ছে আমার ওয়ান। হ্যাঁ, ওয়াই এর মানটা যদি আমি ফর এক্সাম্পল জিরো না ধরে কি ধরি, ওয়ান ধরি, তাও কিন্তু ওয়ান। এজন্য বলা হয়েছে যে এক্স এর মান, হ্যাঁ সত্য হলে, এক্স এর মান সত্য হলে ওয়াই এর মান, ওয়াই এর মান জিরো হলেও এক্স এর মান ওয়ান হবে। অর্থাৎ এক্স এর মান যদি ওয়ান হয়, ওয়াই এর মান যদি জিরো হয় তাও উত্তর ওয়ান, আবার ওয়াই এর মান পরিবর্তন হয়ে যদি ওয়ান হয় তাও উত্তর হচ্ছে ওয়ান। হ্যাঁ, এটা কখন কাজে দিবে, এটা কখন সত্য হবে, এটা এটা কখন কাজে দিবে, কাজ করবে জানো? কেবলমাত্র যদি এক্স এর মানটা কি হয়, এক্স এর মানটা ওয়ান হয়। যদি কেবলমাত্র এক্স এর মানটা ওয়ান হয়, তাহলেই কেবলমাত্র এক্স প্লাস ওয়াই সমান কি লেখা যাবে, এক্স লেখা যাবে। এক্স এর মানটা কিন্তু জিরো হলে না, সত্য আছে, কিন্তু সত্যটা হচ্ছে এক্স এর মান যদি ওয়ান হয়, তাহলেই কেবলমাত্র এক্স প্লাস ওয়াই সমান কি লেখা যাবে, এক্স। প্রশ্ন হচ্ছে বুঝতে পারছো কি পারো নাই? রেসপন্স করো সবাই। পারছি। ওকে, পরবর্তী প্রশ্ন, আরেকবার দেন। আবার রিপিট। ঠিক তোমার আছে, ছিলাম না তো। আবার একটু। এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি হবে জানো, এক্স, এটা হলো সত্য। ঠিক আছে, এক কথায় এটা আমাদের তখন ভুলভাবে প্রমাণিত ছিল, এখন আসলে এটা ভুল ছিল না, ঠিক হয়েছিল। এটা আমরা গুগল থেকে বা হচ্ছে চ্যাট জিপিটি থেকে খেয়াল করে মানে ক্লিয়ার করে আসলাম। তো এখন কিভাবে হলো জানো, খুবই সিম্পল। এটা কেবলমাত্র সম্ভব, কখন সম্ভব জানেন? কখন সম্ভব? যদি কেবলমাত্র, যদি কেবলমাত্র এক্স এর মানটা কি হয়, ওয়ান হয়। এক্স এর মানটা যদি ওয়ান হয়, তাহলেই কেবলমাত্র এক্স প্লাস ওয়াই সমান কি লেখা যাবে, ওয়াক্স। কিভাবে জানো? এক্স এর মানটা যদি আমি ওয়ান ধরি, তাহলে ওয়াই এর মানটা কি ধরতে পারি, জিরো। জিরো। এক্স এর মানটা যদি ওয়ান ধরি, তাহলে ওয়াই এর মানটা ধরলাম কি আমি জিরো, তাহলে ওয়ান জিরো। প্লাস জিরো সমান কি হবে, ওয়ান। ওয়ান হবে। এখন আমি বলছি সত্য কি এক্স এর মানটা ওয়ানই হতে হবে, তাহলে এক্স এর হুম। মানটা ওয়ানে থাকলো, ওয়াই এর মান পরিবর্তন হয়ে যে কোনো আসতে পারে, তাহলে ওয়াই এর মান পরিবর্তন হয়ে ফর এক্সাম্পল ধরলাম আমি কি এখানে, সরি আগে ধরছিলাম জিরো, এখন ধরলাম কি, ওয়ান দেন ওখানে। এখন ধরলাম ওয়ান, তাহলে উত্তর কি ওয়ান। ওয়ান। এখন এটা যেটা আমরা দেখলাম গুগল থেকে ঘাটাঘাটি করে, সেটা উত্তর বলতেছে যে এক্স এর মানটা যদি কেবলমাত্র সত্য হয়, তাহলে ওয়াই এর যে কোনো মান পরিবর্তন হলেও, হ্যাঁ, আউটপুট কি পাওয়া যাবে, এক্স এর মান ওয়ানে আমাদের পাওয়া যাবে। ওয়ানেই পাওয়া যাবে, মানে এক্স এর মান যা ধরবো তাই পাওয়া যাবে। মানে কেবলমাত্র সত্যটা তাহলে কি, এক্স সমান কিন্তু ওয়ান হতে হবে। আমরা কি একটু হুম। চ্যাট জিপিটি থেকে যে অ্যান্সারটা পাইলাম সেটা কি দেখাবো? দেখান। ওকে, ঠিক আছে, আমরা এখন দেখাই দিচ্ছি আপনাকে। জাস্ট সবাই একটু, আমি যে জিনিসটা বুঝে আসলাম এটা একটু জাস্ট পড়ে নিবা, একটু ধৈর্য ধরো। নিচেরটা হয়, নিচেরটা নিচেরটা দেখেন। নিচেরটা না? আচ্ছা, এটাকে আমি কপি করব না, এখানে লেখা যাবে। ওকে, এখানে দেখে নাকি? আচ্ছা, উপরেরটা আমি দেখাই, উপরেরটা ঠিকঠাক ভাবে ব্যাখ্যা আছে। আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ লেখাগুলো? না ভাইয়া, না দেখা যাচ্ছে না। একটুও একদম দেখা দেখা যায় না। যায় না।
ভাই একটা কাজ করেন, কপি করে খান। একদম দেখা যাচ্ছে না। ওকে, নো প্রবলেম। না ধৈর্য ধরেন। তো আসলে আমরা যে প্রশ্নটার উত্তরটা পাইছি সেটা হচ্ছে, যদি বলছে যদি x সমান 1, x সমান কি 1 বলছে, যদি বলছে, আবার বলছি, যদি কেবলমাত্র x সমান 1 অর্থাৎ সত্য হয়, তাহলে y এর মান মিথ্যা হয়, তাহলে আমরা অ্যান্সার কি পাচ্ছি, x এর মান কি 1, y এর মানটা 0 হয়, তাহলে আমার উত্তর কি 1 হচ্ছে, রাইট কিনা? সুতরাং আমরা এই ক্ষেত্রে বলতে পারি x প্লাস y সমান কি লেখা যাবে, x। ক্লিয়ার? অন্যদিকে যদি পরেরটা খেয়াল করো, যদি x সমান 1 হয়, y এর মান কি হয়, 1 হয়, তখন আমরা কি বলতে পারি, x প্লাস y সমান, হ্যাঁ, x এর মানটা 1, y এর মানটাও কত 1, তার মানে 1 প্লাস 1 সমান কি লেখা যাবে, 1। এবার কি বলছে, এভাবে যে কোনো ক্ষেত্রে যদি কেবলমাত্র x এর মান সত্য হয়, তাহলেই কেবলমাত্র x প্লাস y অথবা অপারেশন সবসময় x হবে, যেহেতু x সত্য থাকলে অথবা অপারেশনটি y কোনো রকম প্রভাব ফেলতে পারবে না। এক কথায় বলা হয়েছে যে x এর মানটা কেবলমাত্র যদি 1 হয়, তাহলে y এর মান 0 হলেও কোনো প্রভাব ফেলতে পারবে না x এর মানকে, y এর মানটা 1 হলেও কোনো প্রভাব ফেলতে পারবে না। বিষয়টা কি বুঝতে পারছো এখন, নাকি বুঝো নাই? পরের স্টেপে চলে যাচ্ছি, রেসপন্স করো। জান ওকে, বুঝছি ভাইয়া। ওকে, পরের স্টেপে চলে যাচ্ছি। তো আমরা অলরেডি কত নাম্বার পর্যন্ত সলভ করে দিলাম এখন পর্যন্ত, 24 নাম্বার। 25 নাম্বারে চলে যাচ্ছি। 25 নাম্বারে বলা হয়েছে যে 25 নাম্বারে বলা হয়েছে shit, 25 নাম্বারে বলা হয়েছে যে y প্লাস a নট b প্লাস c বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কতটি মৌলিক, টাইপিং মিস্টেক, মৌলিক হবে, মৌলিক গেট প্রয়োজন। উত্তর হচ্ছে তিনটি। তিনটি কি কি? অবশ্যই এটা নট গেট, আবার এইটুকুর মধ্যে গুণ আছে মানে এন্ড গেট। কি কি প্রয়োজন খেয়াল করো, নট গেট প্রয়োজন, এ নট আছে তার মানে নট গেট প্রয়োজন। হ্যাঁ, তারপর কি প্রয়োজন বলো তো, অবশ্যই এন্ড গেট প্রয়োজন, অবশ্যই যেহেতু যোগ আছে অর গেট প্রয়োজন। সবগুলাই তো মৌলিক গেট, তাই না? নট গেটও মৌলিক, এন্ড গেটও মৌলিক, অর গেটও মৌলিক। উত্তর হচ্ছে তিনটি। 25 নাম্বার। ক্লিয়ার আছো কি? ওকে। সত্যক সারণী, বুলিয়ান উপপাদ্য প্রমাণ করতে ব্যবহার করা হয় হচ্ছে সত্যক সারণী। বুলিয়ান ফাংশনে পুরোপুরি উপস্থাপন করা যায়, বুলিয়ান ফাংশনগুলি সম্পূর্ণভাবে উপস্থাপন করা যায় সত্যক সারণীর মাধ্যমে। পড়ে নিতে হবে একটু। পরেরটা আসেন, পরেরটা বলা হয়েছে এন্ড গেট এবং নট গেটের অপারেশন ব্যবহার করে গঠন করা যায় হচ্ছে মিন ট্রাম। মিন ট্রাম, এন্ড গেট এবং নট অপারেশন ব্যবহার করে, হ্যাঁ, এন্ড গেট এবং নট অপারেশন ব্যবহার করে, হ্যাঁ, কোন গেট তৈরি করা যায়, কোন গেট তৈরি করা যায় জানো? মিন ট্রাম মানে ছোট্ট ট্রাম তৈরি করা যায়। মিন ট্রাম বুঝো, মিন মানে কি, ছোট্ট ট্রাম মানে ছোট অঙ্কে পরিণত করা যায়। উত্তর হচ্ছে ন্যান গেট, NAND, ন্যান গেট। এই ন্যানকে বোঝাতে চাইছে এরা। যেমন ফর এক্সাম্পল, এই যে খেয়াল করো, দুইটা গেটের কাজ আমরা একটা গেটের মাধ্যমে করে নিতে পারতেছি, সেটা হচ্ছে কোন গেটের সাহায্যে, ন্যান গেটের সাহায্যে। কারণ জানি আমরা ন্যান গেট কাকে বলে, যেই গেটে এন গেটও থাকে আবার কি থাকে, নট গেটও থাকে, সেই গেটকে কি বলা হচ্ছে, ন্যান গেট। আচ্ছা, পরে মানে ন্যান গেটের আরেক নাম কি মিনট্রাম? বলা যেতে পারে মিন, ভাইয়া দেখতে কেন পাচ্ছি না? আপনি, হ্যাঁ হয়েছে এবার। ওকে, ইটস ওকে। পরের স্টেপে যাচ্ছি আমি। অর গেট এবং নট গেট অপারেশনের ব্যবহার গঠন করা যায় হচ্ছে মিক্স ট্রাম। এটা একটু মুখস্থবিদের মতো করে নিই, আমার কাছে নতুন মনে হচ্ছে, ঠিক আছে, জীবনেও শুনে নেই, প্রথম শুনতেছি। এবার 30 নাম্বার, যে সকল টেবিলের মাধ্যমে বিভিন্ন গেটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। এখন প্রশ্নের উত্তর যদি সত্যক সারণী আসে কাকে বলে, অর্থাৎ যে সকল টেবিলের মাধ্যমে বিভিন্ন গেটের ফলাফল প্রকাশ করা যায় তাকে সত্যক সারণী বলে। বুলিয়ান রাশিমালায় বেশি অগ্রাধিকার পায় কোন গেট, বুলিয়ান অ্যালজেব্রায়, বুলিয়ান রাশিমালায় বেশি অগ্রাধিকার পায় নট আর গেট। দেখাবেন, হ্যাঁ, দেখাবেন না। কিছুগুলো কানা হয়েছে। পরেরটাতে চলে যাচ্ছে 30 নাম্বার।
যে সকল টেবিলের মাধ্যমে বিভিন্ন করে ফলাফল প্রকাশ করে তাকে সত্য সারণী বলে। বুলিয়ান রাশিমালায় বেশি অগ্রাধিকার পায় হচ্ছে নট গেট, মনে রাখবা। ডিমর্গান উপপাদ্য হলো এ বি নট, আমরা জানি এটা হলো ডিমর্গান উপপাদ্য, মাঝখানে নটটা যদি ভাঙায় তাহলে এ নট প্লাস হচ্ছে বি নট। তিনটি চলকের জন্য ডিমর্গানের প্রথম উপপাদ্যটি হলো, আমরা জানি ডিমর্গানের দুটি উপপাদ্য, একটা হলো যোগের উপপাদ্য আর একটা হচ্ছে গুণের উপপাদ্য। যোগের উপপাদ্য হচ্ছে ডিমর্গানের প্রথম উপপাদ্য আর গুণের উপপাদ্য হচ্ছে ডিমর্গানের দ্বিতীয় উপপাদ্য। তাহলে এটি হচ্ছে ডিমর্গানের আমরা জানি প্রথম উপপাদ্য। প্রথম উপপাদ্যটি কি আছে খেয়াল করো। প্রথম উপপাদ্যে আছে এ প্লাস বি প্লাস সির পর হল নট, তাহলে এটাকে যদি আমি ভাঙ্গাই, নটটাকে যদি ভাঙ্গাই তাহলে এ নট, অর্থাৎ এটা মিসিং দেখতে পাচ্ছি আমি, নিঃসন্দেহে মিসিং, কারণ এ প্লাস বি প্লাস সি নট, এটা যদি আমি ভাঙ্গাই লিখি তাহলে হবে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট ক্রস। ঠিক আছে, এবার আসুন পরেরটা 34 নাম্বার। হ্যাঁ, ডিমর্গান উপপাদ্য অনুযায়ী পাই এ প্লাস বি নট, তার উপরে নট সমান হবে বি নট বি। কিভাবে দেখো, এ প্লাস বি নট তার উপরে কি নট, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা যদি আমি ভাঙ্গাই তাহলে এখানে পাচ্ছি এ নট প্লাস বির পরে দুইটা নট। ঠিক আছে, সরি প্লাস হবে না ইন্টু হবে, কারণ যেহেতু ভাঙ্গাইছি সেক্ষেত্রে প্লাসটা কি যাবে ইন্টু, ইন্টু হয়ে যাবে। তার মানে এ নট, নট নট চলে গেল, থাকতেছে কি বি, এ নট বি। দেখি এ নট বি আছে কিনা, ইয়েস এ নট বি। পরেরটাতে চলে যাচ্ছে 34 নাম্বার শেষ, 35 নাম্বার। এ প্লাস এ বি, এ এ ইন্টু এ প্লাস বি সমান লেখা যাবে এ। প্রশ্ন হচ্ছে কিভাবে লেখা যাবে। ওকে, এ প্লাস এ বি, এ প্লাস এ বি ইকুয়াল লেখা যাবে এ। কিভাবে লেখা যাবে, খুবই সিম্পল, সহায়ক উপপাদ্য এটি একটি। আমরা যদি এ কমনে থাকেছি ওয়ান প্লাস বি, ওয়ান প্লাস বি, ওয়ান প্লাস কি বি, এখন ওয়ান প্লাস বি থাকতেছে তাই না, প্রশ্নের উত্তর হচ্ছে ওয়ান প্লাস বি। তার মানে এ ওয়ান প্লাস বি সমান কি লেখা যাবে ওয়ান, এ কে ওয়ান দ্বারা গুণ করলে হচ্ছে ওয়ান। দেখো এ আসছে কিনা, এ প্লাস বি কে যদি আমি ক্যালকুলেশন করি অ্যান্সার হবে কি আমাদের এ। এজন্য বলতে পারি এ প্লাস এ বি ইকুয়াল হচ্ছে এ। খুবই ইম্পর্টেন্ট একটা সহায়ক উপপাদ্য, পরীক্ষা প্রচুর আসে এই উপপাদ্য থেকে কোশ্চেন, বলে নিচের কোনটি সহায়ক উপপাদ্য। ঠিক আছে, ওকে। এবার পরেরটাতে চলে আসি। এক্স এর মান, এক্স এর মান এ একজোর বি, অর্থাৎ এক এক্স নরের সূত্রটা বোঝানো হয়েছে। চিত্রের আউটপুট হবে, আচ্ছা চিত্রের আউটপুট হবে এ নট বি, এ নট বি। এখানে একটা চিত্র ছিল, হয়তোবা চিত্রটা কি গেছে ভেঙে গেছে, এটা আমরা স্কিপ করে চলে যাচ্ছি, পরের প্রশ্নে চলে যাচ্ছি। আবার বলছি এখানে একটা চিত্র ছিল, সম্ভবত বোঝা যাচ্ছে না। এবার আসেন 38 নাম্বার। এক্স এর মান এ একজোর বি, অর্থাৎ এটা এক কথায় একজোর গেটকে বোঝানো হয়েছে, একজোর গেট, মানে একজোর, একজোর এরকম লেখা উচিত ছিল, মানে এক্স নর, এক্স নর। ঠিক আছে, এক্স নরের মান এ এক জোর বির পর নট, এক্স নর, এটা হলো এক জোর। ওকে, এবার আসে 39 নাম্বার। 39 নাম্বার সরলটা আমরা করে দিব। এই যে এটা সরল, এটা এর 1 2 3 4, আমি এইখান থেকে গোটেগুলো নিয়ে যাচ্ছি কপি করে অন্য কোথাও। 39 নাম্বার থেকে 43 নাম্বার পর্যন্ত বুঝে আসতেছি, ওয়াইট। ওকে, তো এখন 39 নাম্বারটা দিকে একটু খেয়াল করো। 39 নাম্বার বলছে যে এই যে একটা সরল দিছে আমাদের, সরলটা আমি একটু করে দেখাই আপনাদের। এখানে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে এফ ইকুয়াল এ প্লাস, ও শিট আমি অন্য কালে নিই বেটার হবে, এফ ইকুয়াল এ বি সির পর নট, হ্যাঁ, প্লাস এ বি সির পরে কি নট, দেন উপরে একটা নট। এখন প্রশ্নের উত্তর হচ্ছে এটা যদি আমি কি করি ভাঙ্গাই তাহলে আমি কি পাচ্ছি, এ বি সির পর দুইটা নট, প্লাসটা হয়ে যাবে আমাদের ইনটু এ বি সির পর দুইটা নট, নট নট চলে গেলে থাকতেছে কি এ বি সি ইন্টু এবিসি। তাহলে এবিসি ইন্টু এবিসি সমান কি লেখা যাবে এবিসি। আশা করি ক্লিয়ার। 39 নম্বর, সবাই কি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, এবার আসুন পরের প্রশ্নে। পরের প্রশ্নে আসেন 40 নম্বর। বলছি এফ ইকুয়াল এ প্লাস এ নট বি প্লাস এ বি পর হল নট হলে এফ এর সরলকৃত মান হচ্ছে 1। দেখি আমরা 1 আনতে পারি কিনা। তাহলে আমি এফ ইকুয়াল লিখলাম এ প্লাস এ বির পর নট প্লাস এ বির পর হল নট। ঠিক আছে,
এখন এর মানটা আনতে হবে আমার কত জানো, 1। দেখি 1 আনতে পারি কিনা। এরপর নট হবে। এরপর নট, ওকে, ধন্যবাদ। এরপর আমি নট দিলাম, ওকে। তাহলে আমি একটু খেয়াল করো, এ প্লাস এ নট বি রেখে দিলাম, এখানে কিন্তু আমি ভাঙাতে পারি। তাহলে পাচ্ছি আমি এ নট প্লাস বি নট। তাহলে এখন প্রশ্নের উত্তর হচ্ছে আমি কি করতে পারি, এটা কিন্তু একটু সাদা লিখতে পারি। এ প্লাস এ নট, এ প্লাস এ নট প্লাস এ নট বি প্লাস বি নট লেখা যায়। সাদা নিলাম, এ প্লাস এ নট নিলাম, তারপর এ নট বি প্লাস হচ্ছে বি নট। উত্তর হচ্ছে এ প্লাস এ নট সমান কি লেখা যাবে, আমরা জানি 1 লেখা যাবে, তাই না? প্লাস এ নট বি প্লাস বি নট, তাহলে 1 লিখে রাখে দিলাম। এখান থেকে কি কমন যায়? এ নট, হ্যাঁ, কি কমন যায়? এ নট কমন যাবে। এ নট কেমনে কমন যায়, এখান তো এ না নট না, আছে, অঙ্ক মিসিং হচ্ছে। ভাইয়া হ্যাঁ বলেন। এরকম করেন, এ নট বি প্লাস এ নট, এখান থেকে এ নট কমন নেন, উপরে উপরে। এখান থেকে কি কমন নিতে বলছে? এ নট বি প্লাস এ নট, এখান থেকে এ নট কমন নেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর তাহলে আমি হ্যাঁ, একটু উপরে গেলাম, আবার পুনরায় করতেছি, দেখি আম, কত নাম্বার আমাদের, 40 নাম্বার। আচ্ছা, ওকে, দেখি আর একটু। এফ ইকুয়াল এ প্লাস এ নট বি প্লাস এ বি নট, এ বি পুরাটার পর নট। হ্যাঁ, ওকে, আর কিছু আছে? নাই। উত্তর হচ্ছে আমি কিন্তু এখানে এরকম করে লিখতে পারি, এ প্লাস এ নট বি, হ্যাঁ প্লাস, এখানে ভাঙালে পাচ্ছি আমি এ নট প্লাস হচ্ছে বি নট, এরকম পাচ্ছি, তাই না? তাহলে আমি কিন্তু একটু সাজায় লিখতে পারি, এ প্লাস এ নট, এ নট প্লাস এ নট বি প্লাস বি নট, ঠিক আছে? তো আমি এ এ আছে এ রেখে দিলাম, এ আছে এ রেখে দিলাম। এইখান থেকে কমন যায় কি, এইখান থেকে কমন যায় হচ্ছে এ নট, থাকা যায় কি 1 প্লাস বি প্লাস বি নট রেখে দিলাম। এখন এমত অবস্থায় ছেড়ে নিলাম, এখানে দেখি কি করা যায়। এ প্লাস এ নট 1 প্লাস বি সমান কি লেখা যাবে, 1, তাই না? প্লাস বি নট, এ প্লাস এ নট প্লাস হচ্ছে বি নট, আমরা জানি এ প্লাস এ নট সমান কি লেখা যাবে, 1, তাই না? 1 প্লাস বি নট, তার মানে 1 প্লাস বি নট সমান লেখা যাবে 1, অ্যান্সার। আশা করি ক্লিয়ার। আবার কি বুঝাই দিব, উপর থেকে বুঝে আসবো। ধন্যবাদ বিথিকে। এবার পরের প্রশ্ন আমি কি বুঝাই দিব, রেসপন্স করো। লাগবে না ভাইয়া। ওকে, পরেরটাতে চলে যাচ্ছি। ইটস ওকে, পরেরটাতে চলে যাচ্ছি। 41 নাম্বার, পরেরটার দিকে খেয়াল করো। হ্যাঁ, 41 নাম্বার বলা হয়েছে যে এ সমান 1, বি সমান 0 হলে এ এক জোড় বি সমান 1 হবে। কিভাবে? আমরা জানি, আমরা জানি যে এ এক জোড় বি সমান কি জানি, এ নট বি প্লাস এ বি নট। এখন এখানে কিন্তু মান দুইটা দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে। তা আমি কি বলছিলাম, এখানে এর মানটা দেওয়া আছে 1 আর বির মানটা কত দেওয়া আছে 0। তো আমি এখানে মানগুলো বসাবো, ঠিক আছে? এর মানটা আমরা ধরবো হচ্ছে 1 আর বির মানটা কত 0, তাহলে 1 এর পর কি হবে, একটা নট, প্লাস এর মানটা কত আমরা জানি 1, আর বির মানটা কত 0, 0 এর পর নট, তাহলে 1 এর পর নট আছে মানে কত 0 ইন্টু 0 প্লাস 1, 0 এর পর নট আছে মানে হচ্ছে 1, তাই না? তার মানে এখানে 0 প্লাস 1 কে 1 দ্বারা গুণ করলে 1, 0 কে 1 দ্বারা গুণ করলে হচ্ছে 1। দেখো অ্যান্সার মিলে গেছে। এবার আসেন 42 নাম্বার, এবি প্লাস বিসি এর দ্বৈত পূরক কোনটি? এবি প্লাস বিসি এর দ্বৈত পূরক কোনটি? অবশ্যই এখানে আরেকটা নোট হবে। দ্বৈত পূরক মানে হচ্ছে দুইবার নোট থাকবে। আবার বলতেছি, দ্বৈত পূরক মানে হচ্ছে দুইবার নোট থাকবে, বলাই আছে এবি প্লাস বিসি এই দ্বৈত পূরক কোনটি? দ্বৈত পূরক মানে হচ্ছে দুইবার নোট থাকবে, একবার আছে, মিসিং ছিল এটা, বুঝো নাই? পরের প্রশ্ন চলে যাচ্ছি। 43 নাম্বার, এফ এর মান 0, বাট পরের প্রশ্নে দেখি কি বলছে এখানে, এফ মান 0, এটা মিসিং, ঠিক আছে? এফ সমান 0 মিসিং, কারণ এখানে কোনো মান নাই, এফ এর তো কোনো মানই দেওয়া নাই। পরের প্রশ্ন চলে যাচ্ছি। হ্যাঁ বলেন। এত ভুল।
এগুলা আসলে টাইপিং জনিত মিসিং ছিল, আমরা এই জন্য কারেকশন করার জন্য আমরা কিন্তু অনলাইন ক্লাসগুলো নিচ্ছি। যদি কোনো ভুল থাকে এগুলো সংশোধন করা হয়ে যাবে একই সাথে। এবার আসেন 40 নাম্বার। 40 নাম্বারে চলে যাচ্ছি। হুম, আপনারা অবশ্যই অনলাইন ক্লাসগুলো করবেন, তার পাশাপাশি ভুলগুলো একটু মার্ক করবেন, ঠিক আছে? মার্ক করে আপনি হচ্ছে আপনারা হচ্ছে জমা দিবেন যে স্যার এই লাইনগুলো কারেকশন করেন, আমি এগুলো রিমুভ করে দিব পরবর্তীতে, ঠিক আছে? এবার আসেন, ডিজিটাল ইলেকট্রনিক মূল ভিত্তি হলো কি? ডিজিটাল ইলেকট্রনিক মূল ভিত্তি হলো বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, দেন পরের প্রশ্নে চলে যাচ্ছি। বলছে যে এক বা একাধিক ইনপুট ও একটি আউটপুট থাকে, এক বা একাধিক ইনপুট থাকবে, একটি মাত্র আউটপুট থাকে কোথায়? অবশ্যই লজিক গেটে। বুলিয়ান যোগের কাজ সম্পাদন করার জন্য কোন গেট ব্যবহার করা হয়? অবশ্যই অর গেট মনে রাখবা। অর গেট সমান যোগ মনে রাখবা, আর এন গেট মনে রাখবা হচ্ছে গুণ, ঠিক আছে? আর নট গেট কাজ করে হচ্ছে পূরকের মতো। নট গেট কার কাজ করে? পূরকের মতো। প্রশ্ন হচ্ছে স্যার পূরক কি? অর্থাৎ জিরো ইনপুট করলে আউটপুট পাবেন ওয়ান, ওয়ান ইনপুট করলে আউটপুট পাবেন কি? জিরো। এটাই হচ্ছে পূরক, অর্থাৎ ইনপুট যা করবেন আউটপুট তার বিপরীত। এবার আসেন পরের প্রশ্নে। 47 নাম্বার। ওয়াই ইকুয়াল সিডি প্লাস ইএফ প্লাস হচ্ছে জি নিরূপণে অ্যান্ড গেটের প্রয়োজন হলো কয়টি? দুটি। অ্যান্ড গেটের প্রয়োজন কয়টি? দুইটি, কারণ এখানে একটা অ্যান্ড গেটের প্রয়োজন, এখানে একটা প্রয়োজন, তাহলে অ্যান্ড গেটের প্রয়োজন কয়টি? দুইটি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। গাণিতিক গেট হলো, গণিতিকের গেট হলো, গেটগুলো কি কি? গাণিতিক গেটগুলো হলো অ্যান্ড গেট, অর গেট, এক্সর গেট, গাণিতিক গেট। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। ইনভার্টার হিসাবে কাজ করে কোনটি? নট গেট। ইনভার্টার হিসাবে মানে এক কথা ইনভার্টার, ইনভার্টার মানে বিপরীতকরণ, বাংলা অর্থ বিপরীতকরণ। নট গেট, নট লজিক গেট, ঠিক আছে? নট লজিক গেট অর্থাৎ জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে কি? জিরো। মনে রাখবেন এটা নতুন একটা, হ্যাঁ, তোমাকে নট কি বলে, পূরক না বলে ইনভার্টার বলতে পারে, একই অর্থে ব্যবহার করা হয়। তোমাকে যদি বলে যে এর ইনভার্টার কি হবে, তাহলে তুমি বলবে এর ইনভার্টার হচ্ছে এ নট। তোমাকে বলে যদি জিরোর ইনভার্টার কি হবে, উত্তর হচ্ছে জিরো ইনভার্টার হচ্ছে ওয়ান। ওকে, আশা করি ক্লিয়ার। মৌলিক মৌলিক লজিক গেট কয়টি? উত্তর হচ্ছে তিনটি। তিনটি কি কি? অর গেট, অ্যান্ড গেট, আর একটা হচ্ছে নট গেট, ঠিক আছে? দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 51 নাম্বার। ইনপুটের উপস্থিতি নির্ণয় করতে বৈদ্যুতিক সিরিজ সার্কিটে ব্যবহৃত কোন গেট? ইনপুটের উপস্থিতি নির্ণয় করার জন্য, ইনপুটের উপস্থিতি নির্ণয় করতে, হ্যাঁ, বিদ্যুতিক সার্কিটের ব্যবহৃত হচ্ছে অ্যান্ড গেট। একটু পড়ে নিও। ন্যান্ড গেটের বুলিয়ান সমীকরণ হলো, ন্যান্ড গেটের বুলিয়ান সমীকরণগুলো কি হবে? আমরা ভালো করে জানি, এ প্লাস বির পরে কি হবে? নট। ক্লিয়ার? ওকে, পরেরটাতে চলে যাচ্ছি। 53 নাম্বার। সার্বজনীন গেট, সার্বজনীন গেট হচ্ছে দুইটি, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। 54 নাম্বার প্রশ্নে খেয়াল করো যে ইউনিভার্সাল লজিক গেট হলো কোন গেট? ন্যান্ড গেট। ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে দুইটা, ইউনিভার্সাল লজিক গেট দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে কি? হ্যাঁ, নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট কেন? কারণ ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা যে কোনো মৌলিক গেট কি করা যায়? বাস্তবায়ন করা যায়, এই জন্য ন্যান্ড গেট এবং নর গেটকে বলা হচ্ছে সার্বজনীন গেট। পরের প্রশ্নে চলে যাচ্ছি যে ন্যান্ড লজিক গেটে দুটি ইনপুট, ওয়ান হলে আউটপুট কত হবে? অবশ্যই জিরো হবে। খেয়াল করো, ওয়ান, হ্যাঁ, ইন্টু ওয়ান। ন্যান্ড গেটের লজিক গেটে দুটি ইনপুটে যদি ওয়ান হয়, দুটি ইনপুটেই কত? ওয়ান, তাহলে আউটপুট কি হবে? জিরো। বুঝো নাই তো? নো প্রবলেম, বুঝে আসতেছি। আউটপুট কি হবে জানো? জিরো। দুটি ইনপুট ওয়ান হলে আউটপুট কি হবে? জিরো। খুবই সিম্পল। ন্যান্ড গেটে যদি আমি সত্য সারণী অঙ্কন করি, 1 2 3 4, খেয়াল করো আমি ধরলাম এখানে এ, এখানে ধরলাম বি, এখানে আরেকটা মান দিলাম, একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, দুইটা শূন্য, দুইটা ওয়ান। তাহলে আমি ন্যান্ড গেটের বেলা আউটপুট কি পাবো? খেয়াল করো, ন্যান্ড গেটের বেলা আউটপুট পাবো আমি, ন্যান্ড গেটের বেলায় আউটপুট পাবো হচ্ছে এক্স ইকুয়াল এবির, এবির পর কি? নট। অর্থাৎ জিরো জিরো যদি আমি গুণ করি, তাহলে হবে জিরো, উল্টা দিলে কি? ওয়ান। জিরো ওয়ান যদি গুণ করি অ্যান্সার হবে জিরো, উল্টা দিলে কত? ওয়ান। ওয়ান ওয়ান যদি গুণ করি অ্যান্সার হবে জিরো, উল্টা দিলে কত? ওয়ান। ওয়ান ওয়ান গুণ, একটা শূন্য, একটা ওয়ান, এখানে একটা শূন্য হবে স্যার। ভাইয়া ওখানে শূন্য হবে। রাইট রাইট, থ্যাংক ইউ। এবারে আসেন, এখানে শূন্যকে যদি ওয়ান দ্বারা গুণ করি কি হবে? শূন্য হবে। বুঝো নাই? হ্যাঁ, ভুল বলতেছি, ভুল বলতেছি, দাঁড়ান, একটু মিসিং হচ্ছে যে এইখানে আমাদের ন্যান্ড ঠিকই গেট তো আছে বলছে আপনি। ওয়ান, হ্যাঁ, ওয়ানকে এখানে যেহেতু জিরো আছে তাই না, তো ওয়ানকে জিরো দ্বারা গুণ করলে কি হবে? এন্ড তখন গেটের বেলায়, এন্ড গেটের বেলায় জিরো হবে না, তাহলে উল্টাই দিলে কি জিরো হবে? তাহলে ওয়ান হবে। ওয়ান হবে। আর ওয়ান ওয়ান সমান কি হবে? ওয়ান ওয়ান, ওয়ান ওয়ানকে গুণ করলে কি ওয়ান হবে? ইকুয়াল জিরো। ওয়ান ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান হবে, উল্টাই দিলে কত ওয়ান হবে? জিরো। তার মানে জিরো। কি প্রশ্ন ছিল? দুটি ইনপুট ওয়ান হলে আউটপুট কি হবে? জিরো হবে, এরকম ছিল না?
দুটি ইনপুট 1 হলে আউটপুট কি হবে 0। তাহলে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হচ্ছে। ইয়েস, এটাই বোঝানো হয়েছে এখানে যে নর গেটের আউটপুট, ও সরি, এই যে 55 নম্বর ন্যান্ড গেটের লজিক গেটের দুটি ইনপুট 1 হলে আউটপুট কি হবে 0 হবে। 55 নম্বর প্রমাণিত, ঠিক আছে। এবার বলছি অ্যান্ড গেট এবং নট গেট মিলে কোন গেট তৈরি হয়? উত্তর হচ্ছে ন্যান্ড গেট। 57 নম্বর নর গেটের আউটপুট নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলে কোন গেট পাওয়া যায়? অর গেট পাওয়া যায়। এই প্রশ্নটা বিগত সালে আসছিল। নর গেটের আউটপুট, নর গেটের আউটপুট যদি নট গেটে প্রবেশ করে, নর গেটের আউটপুট খেয়াল করো, এটা কোন গেট? নর গেট। নট গেটের আউটপুট, তাহলে নর গেটের আউটপুট, তার মানে এ বি দিলাম, তাহলে এখানে আমি কি পাচ্ছি? এক্স ইকুয়াল এ বির পরে হচ্ছে, দাঁড়ান, এখানে প্লাস হবে। এ প্লাস বির পরে কি নট, ঠিক আছে, এটা পাচ্ছি। এখানে বলছে নর গেটের, নর ধৈর্য ধরেন, নর গেটের ইনপুট, ইনপুট নর গেটের ইনপুট নট গেটে প্রবেশ করলে, নর গেটের ইনপুট নট গেটে, নট গেটে প্রবেশ করলে, প্রবেশ করলে কোন গেট পাই আমরা? কোন গেট পাই? উত্তর হচ্ছে অর গেট। কিভাবে অর গেট জানো? কারণ এইটা যে আমি নিলাম, এটা যদি আমি আরেকবার কি করি, নট গেটে দিই, তাহলে আমার এখানে কি পাচ্ছি? এ প্লাস বির পরে দুইবার নোট আসতেছে না, তাহলে নট নট চলে গেলে থাকতেছে কি এ প্লাস বি। তার মানে উত্তরটা হচ্ছে আমাদের অর গেট। কাকে নির্দেশ করছে এটা? অর গেটকে না? আশা করি ক্লিয়ার। এবার আসেন পরের প্রশ্ন। নর গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে প্রবেশ করলে কোন গেট পাওয়া যায়? উত্তর হচ্ছে অবশ্যই অর গেট। নর গেট হলো একটি কি গেট? অবশ্যই সার্বজনীন গেট। ওকে, নর গেট হলো একটি সার্বজনীন গেট। এ সমান বি সমান সি সমান সি যদি 1 হয়, তাহলে এক্সোর গেটের আউটপুট কত হবে? এক্সোর গেটের আউটপুট 1 হবে। প্রশ্নের উত্তর হচ্ছে কিভাবে? খেয়াল করো 59 নাম্বার এমসিকিউ। 59 নাম্বার এমসিকিউ ডাইজেস্ট। এবার আসেন, ওকে, দেখো খেয়াল করে, এ সমান বি সমান সি, অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে এর মানটাও হচ্ছে কত 1, বির মানটাও কত 1, সির মানটাও হচ্ছে 1, ঠিক আছে। বুঝো নাই? এর মানটাও 1, বির মানটাও 1, সির মানটাও কত 1, অর্থাৎ একজোর গেটের লজিক গেটের আউটপুট হলো কত 1। একজোর গেটের লজিক গেটের আউটপুট কত 1। তিনটি ইনপুটের জন্য একজোর গেটের সমীকরণ কে বলতে পারবা? পারবো। বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট যে 1 হয় এটা তো ফ্লো গুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইয়েস, বিজোড় সংখ্যা 1 হলে আউটপুট কি হবে? 1 হবে। হ্যাঁ, বিজোড় সংখ্যা 1 হলে আউটপুট কি হবে? 1 হবে। এই যদি আমরা সত্য সারণী অঙ্কন করি 8টি ইনপুটের জন্য, 8টি ইনপুটের জন্য, কয়টা হলো? 1 2 3 4 5 6 7, আরেকটা আমি দিলাম, আরেকটা লাগবে। 8টা দিলাম, আরেকটা অতিরিক্ত দিলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা দিলাম, দুইটা, তিনটা, এইখানে আমি ধরলাম এ বি সি, ঠিক আছে। তো এখন এখানে একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান, দুইটা শূন্য, দুইটা ওয়ান, দুইটা শূন্য, দুইটা ওয়ান, চারটা ওয়ান। তাহলে আমি এখানে কি পাবো? হ্যাঁ, এক্স ইকুয়াল x ইকুয়াল এ এক্সর বি এক্সর সি। তাহলে আমি বলছিলাম তিনটি ইনপুটের ক্ষেত্রে এক্সর গেটের বেলায়, তিনটি ইনপুটের ক্ষেত্রে এক্সর গেটের বেলায় মুখস্থ বিদ্যার মধ্যে মনে রাখতে হবে যে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট কি হবে? 1 হবে। এখানে একটা লাইন দিয়েছিলাম নোট, নোটটা মনে রাখবা। নোটটা হচ্ছে বিজোড় সংখ্যক 1 হলে, বিজোড়, বিজোড় কক আউটপুট 1 হবে। আমি বিজোড় সংখ্যক 1 বুঝো নাই তো? সমস্যা নেই, দেখো এখানে একটা দুইটা তিনটা 1 আছে, তিনটা 1 আছে, তার মানে বিজোড় 1 আছে। বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট কি? 1। এখানে কয়টা 1 আছে? বিজোড় সংখ্যক 1, আউটপুট 1। বিজোড় সংখ্যক 1, একটা 1 আছে, তার মানে বিজোড় সংখ্যক 1, আউটপুট কি হবে? 1। এখানে বিজোড় সংখ্যক 1, আউটপুট 1। আর কোথাও বিজোড় সংখ্যক আছে? নাই। যেহেতু নাই, বাকিগুলো তাহলে কি হবে? 0। তো আমি বলছিলাম বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট কি হবে? 1। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইনপুট যদি তিনটার মান 1 হয়, এর মানও 1, বির মানও 1, সির মানও 1, তাহলে আউটপুট হবে আমাদের 1। আশা করি ক্লিয়ার। পরেরটাতে চলে যাই। 60 নাম্বার লজিক্যাল এক্সর গেটের সঠিক হলো কোনটি? লজিক্যাল অর গেটের
সঠিক হলো কোনটি? উত্তর হচ্ছে 1 + 1 সমান কি হবে? 0। এখানে একটা কথা ছিল, নোট ছিল, দুটি ইনপুটের ক্ষেত্রে XOR গেটের বেলায় দুটি ইনপুট একই হলে আউটপুট কি হবে? 0 হবে। দেখেন দুটি ইনপুট একই, আউটপুট কি হবে আমাদের? 0। নোটটা মনে আছে? দুটি ইনপুট একই হলে আউটপুট কি হবে? 0। 61 নম্বর এমসিকিউতে চলে যাচ্ছি। সকল ইনপুট 0 হলে আউটপুট 0 হবে XOR গেটে। সকল ইনপুট যদি 0 হয় আউটপুট কি হবে? 0। দুটি ইনপুট একই, খেয়াল করো, দুটি ইনপুট কি? 0, দুটি ইনপুটই একই, 0। তাহলে আউটপুট কি হবে আমাদের? 0। বলছে সকল ইনপুট 0 হলে আউটপুট কি হবে? 0। অবশ্যই XOR গেটের বেলায় 0। 62 নম্বর খেয়াল করো, যে কোনো জটিল ডিজিটাল সার্কিট তৈরি করা যায় কি দিয়ে? অবশ্যই মৌলিক গেট দিয়ে। যে কোনো ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট তৈরি করা যায় হচ্ছে মৌলিক গেট দিয়ে। ঠিক আছে? আসলে সরাসরি মৌলিক গেট দিয়ে না, প্রথমত মূলত ন্যান্ড গেট দিয়ে, নর গেট দিয়ে কি করতে হবে? মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে হবে। আর সে সকল বাস্তবায়িত মৌলিক গেটগুলো দিয়ে যে কোনো মৌলিক গেট কি করা যাবে? বাস্তবায়ন করা যাবে। এখন এই প্রশ্নটাতে খেয়াল করো, এ নট বি প্লাস সি বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে কতটি মৌলিক গেট প্রয়োজন? 3টি। কি কি? নট গেট, এটার মধ্যে গুণ সম্পর্ক আছে অ্যান্ড গেট, তারপর পুরোটার মধ্যে যোগ সম্পর্ক আছে মানে হচ্ছে, হ্যাঁ, অর গেট। অ্যান্ড গেট, নট গেট, অ্যান্ড গেট, পুরোটা যোগ সম্পর্ক আছে অর গেট। তার মানে এখানে 3টি গেটের প্রয়োজন। এবার আসেন 64 নাম্বার। অর গেটের দুটি ইনপুট যথাক্রমে, অর গেটের দুটি ইনপুট যথাক্রমে 1 + 1 এবং 0 হয়, তাহলে আউটপুট কত হবে? আউটপুট হবে 1। মানে আমরা জানি অর গেটের বেলায় দুটি ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট কি হবে? 1। এবার আসেন অ্যান্ড গেটের বেলায় দুটি ইনপুট যথাক্রমে 1 এবং 0 হয়, যদি এক কথায় 1ও হয় 0 হয়, হ্যাঁ, অ্যান্ড গেটের বেলায়, হ্যাঁ, সবগুলো ইনপুট কেবলমাত্র 1 হলে আউটপুট কি হবে? 1। হ্যাঁ, সেক্ষেত্রে যেহেতু সবগুলো ইনপুট 1 না, সবগুলো ইনপুট কি না? 1 না, সেক্ষেত্রে আউটপুট কি হবে? 0। 66 নাম্বার। একটি ইনপুট ও আউটপুট থাকে, একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে কোন গেটে থাকে? নট গেটে। ইনভার্টার হিসেবে কাজ করে কোন গেট? অবশ্যই নট গেট। আমি বলছিলাম নট গেটের এর আরেক নাম পূরক গেট বা ইনভার্টার গেটও বলতে পারো। ড্যাশ হলো ন্যান্ড গেট, মানে ড্যাশ হলো ন্যান্ড গেট। এখানে কিছু লেখা ছিল, হয়তোবা এরকম লেখা ছিল, অর প্লাস এন্ড নট গেট ইকুয়াল হচ্ছে, সরি, ন্যান্ড ও শিট, এরকম কিছু ছিল হয়তোবা। এ প্লাস, এখানে এরকম ছিল, ড্যাশ হলো ন্যান্ড গেট, অর্থাৎ ও শিট, এন্ড 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 প্লাস হচ্ছে নট গেট। হ্যাঁ, এই দুটা সমন্বয় কি হচ্ছে? ন্যান্ড গেট। এখানে এরকম লেখা ছিল। ওকে, দেন 69 নাম্বার খেয়াল করো, এন্ড গেট বাস্তবায়ন করার জন্য নর গেটের প্রয়োজন কয়টি? এন্ড গেট বাস্তবায়ন করার জন্য এন্ড গেট বাস্তবায়ন করার জন্য নর গেটের প্রয়োজন কয়টি? একটি। উত্তর একটি নয়, উত্তর হচ্ছে 2টি। এন্ড গেট বাস্তবায়ন করার জন্য নর গেট প্রয়োজন কয়টি? 2টি নাকি 1টি? অবশ্যই 2টি হবে উত্তর। উত্তর হচ্ছে 2টি। কি হবে? আমরা একটু ব্যাখ্যায় আসি। তো ব্যাখ্যায় তো যাবই, তার আগে আপনাদের দেখি লাইনে আছেন কিনা। ওকে, তো আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? পাচ্ছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। পরের প্রশ্নের, পরের ইয়াতে চলে যাচ্ছে টপিকসে। আচ্ছা, ওই প্রশ্নটা আমি বুঝাই দিচ্ছি যে এখানে একটা যে দেখলাম, এন্ড গেট বাস্তবায়নের জন্য নর গেট প্রয়োজন কয়টি? উত্তর হচ্ছে 2টি। কি হবে 2টি? বুঝে আসি। ঠিক আছে, দেখো, দু- যদি আমি ন্যান্ড গেট দিয়ে কি করতে যাই, ন্যান্ড গেট দিয়ে যদি আমি অর গেট বাস্তবায়ন করতে, অর গেট বলছে নাকি? খেয়াল করে তো প্রশ্নটা একটু দেখে আসি, দরকার হলে আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে দিয়ে আসি। খেয়াল করো, এন্ড গেট বাস্তবায়ন নর গেট প্রয়োজন কয়টি? এন্ড গেট যদি বাস্তবায়ন করি তাহলে নর গেটের প্রয়োজন কয়টি? নর গেটের প্রয়োজন কয়টি? এন্ড গেট বাস্তবায়ন করতে গেলে নর গেটের প্রয়োজন কয়টি? নর বলছি। তো এখন এন্ড গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করি আর তখন কি আসতেছে? আচ্ছা, ওকে, ওটাই করি।
হুম আহ, একটি নর গেট প্রয়োজন। এন্ড গেট দিয়ে বাস্তবে নর গেট প্রয়োজন কয়টি? ওখানে মনে হয় NAND গেট লেখা ছিল। ন্যান্ড গেট প্রয়োজন কয়টি? মানে এখানে নর না হয় ন্যান্ড হওয়া উচিত ছিল, তাই না? NAND হলে 2টা হলে তারপর NAND গেট আসবে। এরকম কিছু হওয়া উচিত ছিল। আচ্ছা আমি নটটা কাটে ন্যান্ড করে দিলাম। খেয়াল করুন, এন্ড গেটকে বাস্তবে ন্যান্ড গেট কয়টি প্রয়োজন? উত্তর হচ্ছে দুইটি। উত্তর কয়টি? দুইটি। কিভাবে দুইটি দেখে আসি। ফর এক্সাম্পল আমি একটা ন্যান্ড গেট নিলাম। এখন এই ন্যান্ড গেটটাতে আমি কি পাইলাম? এরকমই হওয়া উচিত, রাইট? এখানে ছিল এ, এখানে কি ছিল বি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এক্স ইকুয়াল এ বির পরে কি নট। তাহলে আরেকবার যদি আমি কি দিই, একটা ইনপুটকে আমি এখন দুইটা বানিয়ে দিলাম, ঠিক আছে? যদি আমি আরেকবার ন্যান্ড গেটে দিই তাহলে আমি কি পাচ্ছি খেয়াল করে দেখো। এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট। তার মানে এখানে পাচ্ছি আমি এ বির পর নট। আবার আরেকবার গেল এ বির পরে কি নট। ডাবল থাকার কারণে সবার উপর কি নট। খেয়াল করো, এটা যদি আমি ব্রেক করি তাহলে এ বির পরে নট নট প্লাস হয়ে যাবে এ বির পরে কি নট নট, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে নট নট চলে গেল, থাকতেছে কি এ বি প্লাস এ বি। দুইটা এ বি আছে, কয়টা লেখা যাবে? এ বি লেখা যাবে। তার মানে হ্যাঁ, অ্যান্ড গেটকে বাস্তবায়ন করা যাবে যদি কয়টা থাকে? দুইটা ন্যান্ড গেট থাকে। দেখো আমার একটা ন্যান্ড গেট, দেখো এখানে একটা ন্যান্ড গেট, কয়টা হলো? দুইটা। দুইটা ন্যান্ড গেট দিয়ে আমি যে আউটপুটটা পাইলাম ফাইনালি, এটা হচ্ছে এবি, মানে হচ্ছে অ্যান্ড গেট। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে চলে যাচ্ছে। অ্যান্ড গেট নর গেট করেছে, উত্তর হচ্ছে দুইটি এখানে, হ্যাঁ। আর এটা নটটা কাটে দিয়ে কি করে দিবা জানো? এনডি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। নর গেটের আউটপুট, নর গেটের আউটপুট যে আউটপুটের বিপরীত তা হলো অর গেট। নর গেটের আউটপুট, নর গেটের আউটপুট যে আউটপুটের বিপরীত তা হলো কি? তা হলো অর গেট। অর্থাৎ অর গেটকে উল্টা দিলে কি গেট পাওয়া যাবে? অর গেটকে উল্টা দিলে নর গেট পাওয়া যাবে। আর নর গেটকে যদি আমি উল্টা দিই অবশ্যই কোন গেট পাওয়া যাবে? অর গেট পাওয়া যাবে। অর গেট। বুঝো নাই? কি বুঝো নাই নাকি? বুঝাই দিব? বুঝছি। আচ্ছা আমি একটা জিনিস তাহলে দেখাই, এখানে দেখাই, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তাহলে আমি এখানে ধরলাম এ, এখানে ধরলাম বি, আর এখানে আমি প্রথমে নর গেটকে দেখাই, কেন আর নর গেট। তাহলে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান দিলাম। তখন আমি নর গেটের মান বাই করব। তাহলে আমি এক্স ইকুয়াল দিলাম এ প্লাস বির উপর কি নট। তাহলে জিরো জিরো গুণ করলে আমরা জিরো জিরো যোগ করলে কি হবে? জিরো হবে। উল্টা দিলে কত? ওয়ান। ওয়ান জিরোকে উল্টা দিলে জিরো। জিরো হবে। কারণ ওয়ান জিরোকে আমরা জানি অর গেটের বেলায় কি হবে? ওয়ান। অর গেটের বেলায় কি হবে? ওয়ান আসবে। আর উল্টা দিলে জিরো। ওয়ান জিরো, মাইক্রোফোন মিট করেন, শব্দ আসতেছে। ওয়ান জিরো গুণ যোগ করলে হবে ওয়ান, উল্টা দিলে জিরো। ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, উল্টা দিলে কি জিরো। তার মানে এটা হলো নর গেটের কি আউটপুট। এখন আমি বলছিলাম নর গেটের আউটপুটকে যদি উল্টাই দিই তাহলে কার আউটপুট পাওয়া যাবে? অবশ্যই ওয়ার গেটের আউটপুট পাওয়া যাবে, ঠিক আছে? কারণ এটা হবে কি ওয়ান আছে জিরো, এটা হবে ওয়ান ওয়ান ওয়ান। তার মানে হ্যাঁ, দেখেন উল্টাই দিছি, ওয়ানটাকে জিরো দিছি, জিরোটাকে ওয়ান দিছি, জিরোটাকে ওয়ান দিছি, জিরোটাকে ওয়ান দিছি। তার মানে এটা কি পাচ্ছি আমি? এ প্লাস বি পাচ্ছি কিনা প্রমাণ হোক। দেখেন এর দুইটাকে খেয়াল করেন, অবশ্যই এর দুটোকে খেয়াল করেন। জিরো জিরো যোগ করলে কি জিরো হয় না? জিরো ওয়ানকে যোগ করেন, উল্টা দিলে কি ওয়ান হয় না? ওয়ান জিরোকে সরি ওয়ান জিরোকে যোগ করেন, ওয়ান জিরোকে যোগ করলে ওয়ান হয় না? ওয়ান ওয়ান যোগ করলে কি ওয়ান হয় কিনা? তার মানে নর গেটের মানটা যদি আমি উল্টাই দিই, নর গেটের মানটা যদি আমি কি দিই, নর গেটের মান যদি আমি উল্টাই দিই, অর্থাৎ ওয়ান আছে উল্টাই দিই, জিরো করলাম, জিরো আছে ওয়ান করলাম, জিরো আছে ওয়ান করলাম, জিরো আছে ওয়ান করলাম, নর গেটের মানটা উল্টাই যদি দিই আমি, তাহলে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে অর গেটের মান। এই প্রশ্নটাই ওখানে ছিল। নর গেটের আউটপুটকে আউটপুটের বিপরীত তা হলো অর গেট। এবার বলেছে এফ ইকুয়াল আর এস, এটা এক জোড়ের সূত্রকে নির্দেশ করছে। সমীকরণে যে গেটকে নির্দেশ করে তা হলো ন্যান্ড গেট। উত্তর হচ্ছে এফ ইকুয়াল আর নট এস প্লাস
আর এস নট এই সমীকরণটিকে নির্দেশ করছে, আর যে গেটের সমীকরণকে নির্দেশ করছে সেটা হলো স্যার, আমি বুঝা বলি কোন গেটে হবে, উত্তর হচ্ছে এক্সোর গেট। ঠিক আছে, ওকে। চলে যাচ্ছি এনকোডার আর কি ডিকোডার। 72 নাম্বার। এনকোডারের ক্ষেত্রে ইনপুট 2n হলে আউটপুট হবে কি? এনকোডার। এনকোডার কি জিনিস আর ডিকোডার কি জিনিস তোমরা ভালো করে জানো। এনকোডার হলো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করা যায় তাকে কি বলে? এনকোডার বলে। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটকে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটকে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটকে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটকে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা যায় তাকে হলো ডিকোডার বলে। এনকোডারের ক্ষেত্রে 2n হলে আউটপুট কি হবে? অবশ্যই আউটপুট হচ্ছে n। এটা একটা সূত্র ছিল। n সংখ্যক ইনপুট দিলে এনকোডারের ক্ষেত্রে আউটপুট পাওয়া যাবে। 2n সংখ্যক ইনপুট দিলে আউটপুট পাওয়া যাবে n সংখ্যক। 16টি ইনপুট দিলে তাহলে আউটপুট হবে কয়টি? 4টি। 16টি ইনপুট দিলে আউটপুট হবে কয়টি? 4টি। 16টি ইনপুট দিলে এনকোডারের ক্ষেত্রে আউটপুট হবে কয়টি? 4টি, মানে 2n সমান 2n। এখন ইনপুট যদি আমি কতটি দিই? 16টি দিই। 16টি। এখন 16 বলতে n এর মান কত দিতে হবে? 4 দিলেই তো কেবলমাত্র 16 হচ্ছে, তাই না? 2 এর পর পাওয়ার 4, 2 এর পর পাওয়ার 4 মানে কত? 16। তার মানে 16টি যদি আমি ইনপুট দিই তাহলে আউটপুট পাওয়ার উপরে যেটা থাকবে সেটাই আমরা আউটপুট পাবো। তার মানে উত্তর হচ্ছে 4টি। 16 ইনপুট বিশিষ্ট এনকোডার আউটপুট সংখ্যা হবে হচ্ছে 4টি। এবার আসেন পরের প্রশ্নটা। আলফা নিউমেরিক ক্যারেক্টার বাইনারি কোডে পরিণত করে কে? আলফা নিউমেরিক ক্যারেক্টার বাইনারি কোডে পরিণত করে অবশ্যই হচ্ছে এনকোডার। ডেটাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করা যায় এনকোডারের সার্কিটের ভাষায়। হ্যাঁ, একটি ডিকোডার আউটপুট 64 পেতে হলে ইনপুট কতগুলো দিতে হবে? অবশ্যই 6টি, কারণ 2 এর পর যদি পাওয়ার 6 দেন দেখেন 64 হবে। ঠিক আছে, ডিকোডারে ব্যবহৃত হচ্ছে, ডিকোডার কোথায় ব্যবহার করে? অবশ্যই এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিকোডার কোথায় ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে মনিটরে। কারণ মনিটরে হচ্ছে আউটপুট প্রদর্শন করে। আর আউটপুট কার ভাষা? আউটপুটটা হচ্ছে মানুষের ভাষা। কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতে হলে কি করতে হবে? ডিকোডারের সাহায্য নিতে হবে। তার মানে ডিকোডার ব্যবহৃত কোথায়? মনিটরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিকোডার কোথায় ব্যবহৃত হয়? মনিটরে। এবার আসেন n সংখ্যক ইনপুটে 2n সংখ্যক আউটপুট প্রদান করে কে? ডিকোডার। অর্থাৎ n সংখ্যক ইনপুট যদি করি 2n সংখ্যক কি পাওয়া যাবে? আউটপুট পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? এনকোডারে, সরি ডিকোডারে। ডিকোডারের ইনপুট লাইন 3টি হলে সর্বোচ্চ আউটপুট হবে কয়টি? 8টি। কিভাবে? 2n যদি আমি 3টা ইনপুট দিয়ে n এর জায়গায় 3 লিখে দিই তাহলে 2 এর পর কিউব সমান কত হবে? 8টি। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে চলে আসছি। ডিকোডারে ইনপুট সংখ্যা 4টি হলে, ডিকোডারে যদি ইনপুট সংখ্যা 4টি হয় তাহলে আউটপুট কয়টি হবে? আউটপুট হবে 2 সমান হচ্ছে 16টি। 81 নম্বর খেয়াল করো, 5টি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কয়টি? অবশ্যই 32টি। 2 সমান হচ্ছে 32টি। এবার চলে যাচ্ছি মানুষের বোধগম্য ভাষা থেকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তরিত করে কে? এনকোডার। 83 নম্বর, যে লজিক বর্তনী আলফানিউমেরিককে বাইনারি কোডে রূপান্তর করে তা হলো এনকোডার। বিবর্ণকে আস্কিতে রূপান্তর করে কে? উত্তর হচ্ছে এনকোডার। ডিকোডারে থাকে আউটপুট ইউনিটরে, আউটপুট ইউনিটে আউটপুট অর্থাৎ যে যে জায়গায় আমাদের আউটপুট পাই সেটা হচ্ছে থাকে। ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে এনকোডার। মুখস্থবিদ্যা করে নিবে একটু। 86 নাম্বার, অবশ্যই 86 নাম্বারটিকে খেয়াল করো। ইন্টিগ্রেটেড সার্কিট এনকোডার। সর্বোচ্চ 16টি ইনপুট ও 4টি আউটপুট পাওয়া যায় কোথায়? এনকোডারে। 16টি যদি ইনপুট দিই তাহলে 4টি আউটপুট পাওয়া যাবে এনকোডারে। 88 নাম্বার বলা হয়েছে 2 টু পাওয়ার 4 হচ্ছে 2 টু 4 ডিকোডার দেওয়া হলো। উত্তর হচ্ছে কয়টি? 2টি। অর্থাৎ এটার মানে হচ্ছে 2টি ইনপুট 4টি কি আউটপুট। অর্থাৎ খেয়াল করো 2 এর পর স্কয়ার সমান কত হবে? 4টি হবে। অর্থাৎ 2টি ইনপুট যদি দিই, ডিকোডার যদি আমি 2টি ইনপুট দিই, 2টি ইনপুট দিই তাহলে আউটপুট কত পাবো? 2 এর পর স্কয়ার মানে কয়টি? 4টি। অর্থাৎ 2টি ইনপুট দিলে আউটপুট পাওয়া যাবে কত? 4টি। এবার আসি পরের প্রশ্ন হচ্ছে অ্যাডার। অ্যাডার নিয়ে প্রশ্ন বুঝাবো এবার। অ্যাডার, অ্যাডার নিয়ে প্রশ্ন ধরাবো এবার।
অ্যাডার বলা হয়েছে বাইনারি সংখ্যাকে যোগ করতে পারে কে? উত্তর হচ্ছে অ্যাডার। অ্যাডার হলো দুই প্রকার। উত্তর হচ্ছে দুই প্রকার। অ্যাডার হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। কিন্তু এই অ্যাডার যে দুই প্রকার, এটা একটা প্রশ্নের উত্তর দিবে। দেখি আমি একজনকে প্রশ্ন করি, কে উত্তর দিতে পারে। সবাই উত্তর দিবে না, যাকে প্রশ্ন করবো সে উত্তর দিবে। দাঁড়ান, এটার উত্তর দিবে হচ্ছে আহ, এটা সুস্মিতা উত্তর দিয়ে বলেন, কিভাবে উত্তর হাফ দিবে? এডার ফুল এডার। ইয়েস, অ্যাডার হচ্ছে দুইটা। উত্তর হচ্ছে একটা হাফ এডার, একটা হচ্ছে ফুল এডার। অ্যাডার দুই প্রকার, একটা হচ্ছে হাফ এডার, একটা হচ্ছে ফুল এডার। অ্যাডারের দাঁড়ান দাঁড়ান। সাহায্যে বাইনারি যোগের কাজ করা হয়। অ্যাডারের সাহায্যে বাইনারি অ্যাডারের সাহায্যে কি করা হয়? বাইনারি যোগের কাজ করা হয় সমবায় বর্তনীতে। এবার আসে হাফ এডারের যোগফল। যোগফলের মান 1 হবে, হ্যাঁ, যদি এর মানটা কি হয়? 0 হয়, বির মানটা যদি 0 হয়। কি বলছে, সরি, এর মান 0, বির মান যদি 1 হয়। হ্যাঁ, বুঝো নাই? এর মান যদি 0 হয়, এর মান মনে করো ফর এক্সাম্পল 0 ধরলাম, আর বির মান আমি কি ধরলাম? বির মান আমি ধরলাম ফর এক্সাম্পল 1। তাহলে আউটপুট আমার কি আসবে? 0 আর 1 যোগ করলে 1 হবে না? হাফ এডার মানে হচ্ছে আহ, যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট দুটি বাইনারি মান কি করে? যোগ করে, তাকে হাফ এডার বলে। তাহলে হাফ এডার যদি আমি দুটি ইনপুট যোগ করি, আর দুটি বাইনারি মান যোগ করি, একটা ধরলাম এর মানটা 0, বির মানটা কত? 1। তাহলে আমি দুটি যোগ করলে কি পাচ্ছি? 1 পাচ্ছি না? ঠিক একইভাবে বলছে পরেরটা, এ সমান যদি 1 হয়, এ সমান যদি কি হয়? 1 হয়। বি সমান যদি কি হয়? 0 হয়। তারপর আমাদের আউটপুট কত আসবে? 1। ক্লিয়ার? চলে যাচ্ছে 93 নম্বর প্রশ্নে। 93 নম্বর প্রশ্নে বলছে ইনপুট আউটপুটের সংখ্যার সমান। ইনপুটের মান যেটা, আউটপুটের মান তো এটা হবে। ইনপুট ও আউটপুটের মান সমান হবে কয়টা? হাফ এডারে। হাফ এডার। উত্তর হচ্ছে ইনপুট আউটপুট সংখ্যার সমান। হ্যাঁ, ইনপুটও যেটা হবে, আউটপুটও তো এটা হবে, সংখ্যা সমান। উত্তর হচ্ছে হাফ এডারে। হাফ এডারে কি হবে? কে বুঝাই দিতে পারে বলুন তো? আপনাদের মধ্যে কে বুঝাই দিতে পারে বলেন? ইয়েস অর নো? লাইনে কি আছেন? এনিবডি? ভাইয়া, হ্যাঁ বলেন। যে এডারের সাহায্যে দুইটি বিট যোগ করা হয় তাকে হাফ এডার বলি। হ্যাঁ, ওই আমি তো, দুইটা দুইটা এ আর বি থাকবে, তার হচ্ছে সাম আসবে আর একটা ক্যারি আসবে। ইয়েস, উত্তর হচ্ছে আমরা জানি দুটি বিট যদি যোগ যোগ করি আমি দুইটা ফলাফল পাবো, একটা হলো সাম আর একটা কি? ক্যারি। তো এটাই বোঝানো হয়েছে এখানে। এটার সাথে বাণিজ্য যোগের কাজ করা হয় সময় বর্তনীতে। হাফেডার না, এটা না, সরি, 93 ইনপুট ও আউটপুটের সংখ্যা সমান। হাফেডার ডিজিটাল বর্তনীতে, নো এটা না। পরেরটা 94 দুটি ইনপুট যোগ করলে একটি সাম ও ও একটি কি একটি পাওয়া যাবে? ক্যারি থাকে। এই যে এই লাইনটা ব্যাখ্যা আছে। ইনপুট আউটপুট সমান, সংখ্যা ও সংখ্যা কি সমান। তার মানে ইনপুট যদি দুইটা দিই, আউটপুটও দুইটা পাচ্ছে। আউটপুট দুইটা কি? একটা সাম আর দুইটা একটা হচ্ছে ক্যারি। ক্যারি। ইয়েস। পরেরটাতে চলে যাচ্ছি। দুটি ইনপুট যোগ করলে একটি সাম আর একটি ক্যারি থাকে। হাফ এডার যোগ করতে পারে দুটি বিট, হাফ এডার যোগ করতে পারে দুটি বিট, আর ফুল এডার যোগ করতে পারে হচ্ছে ফুল এডার যোগ করতে পারে 3টি বিট। ঠিক আছে? আচ্ছা, ফুল এডার তৈরি করতে আমাদের কোন কোন সার্কিটগুলো দরকার? ফুল এডার কনফিগারেতে প্রয়োজন কোনটা? প্রয়োজন কোন কোন কি কি প্রয়োজন বলেন? অ্যান্ড ভাই গেট প্রয়োজন, এক্সর গেট প্রয়োজন, আরেকটা হচ্ছে ভগবান, কি অর গেট দিচ্ছে এটা? প্রয়োজন। হাদু চাইছি তো। ওটা মানে হাদুটা। আচ্ছা, একটু সাইলেন্ট করেন। আচ্ছা, ফুল এডার কনফিগার করতে কি কি প্রয়োজন? ফুল এডার কনফিগার করতে তিনটা জিনিসের প্রয়োজন, এন গেটও প্রয়োজন, এক্সর গেটও প্রয়োজন, আর একটা হচ্ছে অর গেটও প্রয়োজন। কারণ ফুল এডারের সমীকরণটা দিক খেয়াল করে দেখিয়েন, সামের সমীকরণটা অথবা ক্যারির সমীকরণটা যদি খেয়াল করেন, দেখেন ওখানে হাফ এন গেটও আছে, এক্সর গেটও আছে, অর গেটও আছে। ওকে, এবার আসেন আহ, পরের প্রশ্ন দেখো। ফুল এডার বাস্তবায়নের গেট হলো মৌলিক ও সার্বজনীন গেট, দুইটা গেটে থাকে। এবার আসেন, দুটি হাফ এডারের সাহায্যে বাস্তবায়ন করা যায় একটি কি? ফুল এডার। অর্থাৎ দুটি হাফ এডারের সমন্বয়ে তৈরি করা যাবে একটি হচ্ছে ফুল এডার। বেসিক ক্লাস যারা করছো, ফুল এডার বাস্তবায়ন করতে দুটি হাফ এডার প্রয়োজন। আর একটা কি প্রয়োজন বলো তো? একটা অর্গেট। ইয়েস, উত্তর হচ্ছে অর গেট। থ্যাংক ইউ। এবার আসেন পরেরটা, 99 নম্বর প্রশ্নের উত্তর। হাফ এডার আর সাহায্যে ফুল এডার বাস্তবায়নের ক্ষেত্রে ক্যারি আউটের জন্য অতিরিক্ত অর গেটের যুক্ত করা হয়। হ্যাঁ, এটা একটু পরে নিও। 100 নাম্বার, বাইনারি বিট যোগ করতে ব্যবহৃত হয় হচ্ছে বাইনারি অ্যাডার। বাইনারি বিট যোগ করতে অবশ্যই কি দরকার? বাইনারি অ্যাডার। তো আমরা বাইনারি অ্যাডার পড়ি নাই, ঠিক আছে? তো এই তিনটা এমসিকিউ পারবা না হয়তো, বা একটু প্রশ্ন কঠিন হবে আপনাদের কাছে। স্কিপ করে চলে গেলাম। এবার তারপর একবার পড়ে নাও। বাইনারি বিট যোগ করতে ব্যবহৃত হয় বাইনারি অ্যাডার। বাইনারি অ্যাডার হলো দুই প্রকার।
প্যারালাল লোড রেজিস্টার ব্যবহৃত ডিকিউ ফ্লিপ ফ্লপ। হ্যাঁ, এটা একটু পড়ে নিও। প্যারালাল লোড রেজিস্টার ব্যবহৃত হচ্ছে ডিকিউ ফ্লিপ ফ্লপ, একটু পড়ে নিও, কারণ রেজিস্টার আর কাউন্টার নিয়ে আমাদের একটু কি আছে, ডাউট আছে, তাই না? এবার আসুন, তারপর যে পরিমাণ আমাদের একটু তথ্য পাচ্ছি সেগুলো একটু মুখস্থের মাধ্যমে করে নিতে হবে। 103 নাম্বার বলা হয়েছে যে রেজিস্টার তথ্যপত্র সংরক্ষণের সাথে জড়িত হচ্ছে ফ্লিপ ফ্লপ ও কি রেজিস্টার আর কিছু না, রেজিস্টার হচ্ছে এক প্রকার কি মেমোরি। ঠিক আছে, রেজিস্টার নিয়ে বিস্তারিত যদি তথ্য জানতে চাই তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে শিপ রেজিস্টার তৈরি করতে ব্যবহৃত হচ্ছে দুই ধরনের ফ্লিপ ফ্লপ, একটা হচ্ছে জেকে ডি। শিপ রেজিস্টার তৈরি করতে জে কে ডি ফ্লিপ ফ্লপ প্রয়োজন। এগুলো একটু মুখস্থবিদ্যার মতো করে নিতে হবে, কিছু করার নাই। এবার আসেন পরেরটা, কারণ এই টপিকসগুলো এতটাই কঠিন। এবারে আমাদের যেটা 26 সালের সিলেবাস, সেই সিলেবাসে রেজিস্টার ফ্লিপ ফ্লপ এই টপিকসগুলো কিন্তু বাদ দিয়ে দিছে। জানো কি এই নিউজটা? রেজিস্টার ফ্লিপ ফ্লপ নামের যে টপিকসগুলো ছিল, রেজিস্টার ফ্লিপ ফ্লপ এই টপিকসগুলো কি দিছে, বাদ দিয়ে দিছে তারা, বই থেকে উধাও। এবার আসেন 105 নাম্বার, তথ্যপত্র সংরক্ষণের সাথে জড়িত হচ্ছে ফ্লিপ ফ্লপ ও রেজিস্টার। রেজিস্টার ব্যবহার করে ডেটা স্টোর ও ডেটা শিফট করতে মানে সংরক্ষণ করতে 657 সংখ্যার রেজিস্টার স্টোর করার জন্য রেজিস্টার প্রয়োজন হচ্ছে 16 বিটের। অবশ্যই 16 বিটের, কারণ 9 বিটের রেজিস্টার, সরি 8 বিটের রেজিস্টার কখনোই সম্ভব না। 4টি রেজিস্টারে ফ্লিপ ফ্লপ থাকে কয়টি? 4টি রেজিস্টারে ফ্লিপ ফ্লপ থাকে হচ্ছে 4টি। একটি রেজিস্টারে ফ্লিপ ফ্লপ থাকে একটি, তাহলে 4টি রেজিস্টারের জন্য ফ্লিপ ফ্লপ থাকে হচ্ছে 4টি। মেমোরি ডিভাইস হলো এক ধরনের কি ফ্লিপ ফ্লপ। এবার আসেন, লাইন কি কেটে গেছে? হ্যালো, চলো ওকে। তো আসেন এবার 107 নাম্বার, বলা হয় যে 657 সংখ্যাটি রেজিস্টার স্টোর করতে কতটি রেজিস্টারের প্রয়োজন? উত্তর হচ্ছে 16টি রেজিস্টার। কারণ এই বাইনারি মান, এটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করে দেখাচ্ছে, প্রায় 12-13টা ডিজিট চলে আসবে। এখন 12-13টা ডিজিট যদি চলে আসে, এটাকে আমরা 8 বিট রেজিস্টারে সাজাতে পারবো না, সেক্ষেত্রে অবশ্যই 16 বিট রেজিস্টারে সাজাতে হবে। 4টি রেজিস্টারের ফ্লিপ ফ্লপ থাকে হচ্ছে 4টি। মেমোরি ডিভাইস হলো এক ধরনের কি ফ্লিপ ফ্লপ। 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টার ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে হচ্ছে 16টি। 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টার ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে 16টি। আবার বলছি, এগুলো একটু লাইনগুলো পড়ে নিব, হ্যাঁ, জাস্ট আমরা পড়ে নিব, কারণ এগুলো একটু তুলনামূলক জটিলতা আছে এগুলো টপিক। অ্যাসিনক্রোনাস কাউন্টার হচ্ছে রিপল কাউন্টার। সি সিকোয়েন্সিয়াল সার্কিট ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে, তাকে বলে হচ্ছে কাউন্টার। বিসি কাউন্টারের সর্বাধিক স্টেট থাকে হচ্ছে 2টি। টাইমিং সিগন্যাল প্রদান করতে ব্যবহৃত হচ্ছে কাউন্টার। একটি কাউন্টারের সবচেয়ে সরল সিকোয়েন্স হলো বাইনারি সিকোয়েন্স। টগল হলো অবস্থার পরিবর্তন। প্রশ্ন আসতে পারে ক নাম্বারে, টগল কি? উত্তর হচ্ছে অবস্থার পরিবর্তন। কাউন্টার সর্বাধিক যতগুলো গুনতে পারে তাকে কি বলে? মডুলাস বলে। এটা পড়াইছিলাম, কাউন্টার সর্বাধিক যতগুলো গুনতে পারবে তাকে মডুলাস বলে। একটি এন বিট বাইনারি কাউন্টার গুনতে পারে 0 থেকে 17টা, মনে রাখবা। এন বিট বাইনারি কাউন্টার গুনতে পারে 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। অ্যান্টি ফ্লিপ ফ্লপ দ্বারা অ্যান্টি ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত একটি কাউন্টার মডুলাস হবে 2 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1। এই যে আমি কাউন্টার এবং রেজিস্টার নিয়ে কথা বললাম, এই কাউন্টার এবং রেজিস্টারের টপিকসগুলো একটু জটিলতা থাকার কারণে এটা স্টুডেন্টগুলো সহজে বুঝেও না, টিচারগুলো সহজে বুঝায় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই টপিকস দুইটা বাদ দেওয়া হয়েছে 2026 সালের সিলেবাস থেকে এবারে। তো আশা করি বুঝতে পারছো, এগুলো একটু মুখস্থবিদ্যার মতো লাইনগুলো মনে রাখতে হবে। এখান থেকে তেমন এমসিকিউ আসেও না, কারণ তোমরা অলরেডি অনেকে বোর্ড কোশ্চেনগুলো সলভ করছো, দেখতে পারছো যে রেজিস্টার কাউন্টার নিয়ে তেমন খুব বেশি এমসিকিউ আসে না। হয়তোবা দু একটি আসে, খুব জটিলতার মধ্যে আসেনি, ইজিলিতে আসে। তো দু একটা এমসিকিউ আসলে ওই এমসিকিউগুলো একটু কী করতে হবে, মুখস্থবিদ্যার মতো পড়ে নিতে হবে। এমতো অবস্থা এবার আসি হচ্ছে আমাদের পরবর্তী টপিক হচ্ছে এমসিকিউ। তো আজকের ক্লাসে আমরা এমসিকিউ করাবো না, আগামী ক্লাসে 1 নাম্বার এমসিকিউ থেকে শুরু করে আমাদের দেখি লাস্ট কত নাম্বার পর্যন্ত এমসিকিউ আছে। জাস্ট আমি আপনাকে একটু দেখা দিচ্ছি আপনাদের, হ্যাঁ, লাস্ট কত নাম্বার পর্যন্ত এমসিকিউ আছে দেখি। 3.2 এর 3.2 এর কতগুলো এমসিকিউ দেখি একটু। দেখতে পাচ্ছ 200টি এমসিকিউ রয়েছে আমাদের টোটাল। এই শিটটার মধ্যে 200টি এমসিকিউ সলভ করব আমরা আগামী ক্লাসে। প্রতিদিন মিনিমাম 30টা থেকে 50টার মধ্যে সলভ করার চেষ্টা করব। যদি সহজ থাকে তাহলে অবশ্যই আমরা 50টা করব, যদি খুব বেশি কঠিন হয়ে যায়, ম্যাথমেটিক্যাল টার্ম হয়, তাহলে দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে 50টি এমসিকিউ সলিউশন করা সম্ভব নয়। চেষ্টা করব প্রতিনিয়ত 50টি সলিউশন দেওয়ার। এমতো অবস্থায় কারো কোনো কোশ্চিন আছে কিনা? হ্যাঁ, আজকের রেকর্ড ক্লাস আমি এখান থেকে স্টপ করলাম। ধন্যবাদ সবাইকে।